আজ আকাশে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়েছে। শুধু সুযোগ হয়েছে বলে ভুল হবে, অনেক কিছুর মধ্য দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। খেলায় আকাশ অনেক ভালো খেলেছে, যার জন্য ওর টিম বিজয় হয়। এতে করে আকাশকে অনেক কিছু উপহার হিসেবে দেওয়া হয়েছে। আকাশের এই সফলতা দেখে ওর বাবা মা চোখে পানি চলে আসে, সাথে আকাশের কলেজের স্যারের। কেননা এই পর্যন্ত আসতে আকাশকে অনেক কষ্ট করতে হয়েছে, আর এই পর্যন্ত আসার পিছনের গল্পটা আজকে আপনাদের জানাবো। সেজন্য গল্পটা পড়ে উপভোগ করতে থাকুন। বাবা, ও বাবা, আমাকে একটা ব্যাট কিনে দাও। আমার কাছে টাকা নেই। আম্মু, তুমি বাবাকে বলো আমাকে একটা ব্যাট কিনে দেওয়ার জন্য। আমার সব বন্ধুদের ব্যাট আছে, শুধু আমারই নেই। তুই তো জানিস আমাদের তেমন কোনো সামর্থ্য নেই। ভাত আনতে যেখানে পান্তা ফুরিয়ে যায়, সেখানে তোর জন্য 2500 থেকে 3000 টাকা নিয়ে ব্যাট কি করে কিনে দিব? তোকে যদি ব্যাট কিনে দিতে চাই, তাহলে আমাদের যে কয়েকদিন না খেয়ে থাকতে হবে। আকাশ ওর বাবার মুখে কথাটা শুনে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে দেয়। আচ্ছা আব্বু, আমার ব্যাট লাগবে না। এত করে যখন বলছিস তখন তোকে ব্যাট কিনে দিব। আমার লাগবে না ব্যাট কেনা। আমি চাই না আমাকে ব্যাট কিনে দিয়ে তোমাদের না খেতে থাকতে হয়। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা বাবা? তুই যে ক্রিকেট খেলা লেখা করিস সারাক্ষণ, এই ক্রিকেট তোকে কি দিবে? একদিন দেখবে এই ক্রিকেট খেলে আমি অনেক বড় নাম করব। তখন দেখবে আমার জন্য তোমাদের সেদিন গর্ব হবে। এখানকার যুগে গরিবদের কোনো নাম নেই। দেখিও আব্বু, একদিন আমারও সুযোগ হবে। সেদিন দেখবে আমি কোথা থেকে কোথায় যে পৌঁছে যাব, তা তুমি ভাবতেও পারবে না। আচ্ছা বাবা, আমি খেলতে যাই। খেয়ে তো যাবে। এসে খেয়ে নিব। আকাশ তো চলে যায়। এইদিকে মিসেস পারুল আক্তার ওনার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছে। আকাশের বাবা বুঝে যায় কি বলতে চেয়েছে। তুমি তো জানোই আমাদের অভাবের সংসার। কিন্তু ছেলে যখন চেয়েছে তখন ওকে তো কিছু একটা কিনে দেওয়া দরকার। আচ্ছা, আমি চেষ্টা করব। ঠিক আছে, এখন চলো খেয়ে নিবে। এইদিকে ওনারা তো খেতে শুরু করলো। অন্যদিকে আকাশ যখন মাঠে আসে। কিরে, এত লেট করে এলি যে? আর বলিস না, বাবাকে কতবার বলেছি আমাকে একটা ব্যাট কিনে দিতে, কিন্তু তোরা তো জানিস আমাদের কতটা অভাবের সংসার। কোনো ব্যাপার না, আমাদের ব্যাট তো আছে। তা খেলা শুরু হবে কখন? তোকে ছাড়া তো কোনো খেলাই জমে না। আচ্ছা, এখন চল খেলি। এদিকে ওরা খেলতে থাকে। খেলার এক পর্যায়ে আকাশের স্যার চলে আসে খেলার মাঠে। ওনাকে দেখার পর বাকিরা তো কথা বলতে আসে। কি হয়েছে স্যার, আপনি এখানে কেন? তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সেটা? আমাদের কলেজ থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তা খেলা কি শুধু আমাদের কলেজের ছাত্রদের মধ্যে হবে, নাকি অন্য কলেজের সাথে? আমাদের কলেজ সহ মোট 4টা কলেজ থেকে খেলা হবে। এবারও কিন্তু আকাশ তোমাকে ভালো করে ব্যাটিং করতে হবে। চিন্তা করবেন না স্যার, আকাশ এমনিতেই অনেক ভালো খেলে, তা আমরা সবাই জানি। সেজন্য আপনি নিশ্চিন্তে থাকুন, এবারের ম্যাচ আমরাই জিতব। তোমরা তাহলে প্রস্তুতি নাও। খেলা কত রাখিস থেকে? এই তো 3 দিন পর থেকে। তোমরা যদি জিততে পারো, তোমাদের জন্য কলেজের পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার? এই ধরো, সবার জন্য আলাদা আলাদা গিফট। কিন্তু স্যার, আমার তো গিফট চাই না। আপনি শুধু আমার জন্য একটা ব্যাট কিনে দিলেই হবে, এর বেশি আমার কিছু লাগবে না। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আর ওর বন্ধুরা মিলে ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। ওদের সাথে আরও কিছু বন্ধু আছে, ওদের কথা নাই বললাম আপনাদের। এইদিকে 2 দিন পর। আকাশ, এই দিকে আয়। হ্যাঁ আব্বু, বলো। এই নে 3000 টাকা, তোর জন্য একটা ব্যাট কিনে নিস। আব্বু, আমার তো ব্যাট লাগবে না। 2 দিন আগে তো বলেছিলি তোর ব্যাট লাগবে, তাহলে এখন? আমাদের স্যার বলেছে আমাকে একটা কিনে দিবে। তাছাড়া কাল থেকে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা হবে, বিভিন্ন কলেজ থেকে ছেলেরা আসবে খেলার জন্য। আচ্ছা, সাবধানে খেলিস। দোয়া করিও বাবা। এরপর আকাশ বাকিটা জোগাড় করতে থাকে। পরের দিন ওরা মাঠে নামে খেলার জন্য। প্রথম ওভার করে আকাশ 2টা উইকেট পায়। এতে আকাশের টিমের জন্য অনেক উপকার হয়েছে। এভাবে 20 ওভার শেষে বিপক্ষ টিম নিল 120 রান। আমাদের টার্গেট কিন্তু 120 রান, কিন্তু আমাদের 10 থেকে 14 ওভারের ভিতরে এই রান নিতে হবে। এত কম অভাবে কেন? তাহলে আমরা ব্যাটিংয়ে অনেক এগিয়ে থাকব। চিন্তা করবেন না, সামলে নিব আমরা। এরপর আকাশ আর শাকিল নামে ব্যাটিং করতে। ওরা দুজনে 5 ওভারে 50 রান সংগ্রহ করে, যার মধ্যে 45 রানই ছিল আকাশের। আকাশের এরকম খেলা দেখে বাকিরা তো অবাক হয়, কেননা এর আগে এত ভালো খেলা ওনারা কেউ দেখেনি।
এদিকে 8 ওভার শেষে শাকিল আউট হয়। এদিকে পরের ওভারগুলোতে আরও 3টা উইকেট পড়তে থাকে, কিন্তু তাতেও আকাশ ঘাবড়ে যায়নি, কেননা ওদের হাতে এখনও উইকেট আর ওভার অনেক বেশি ছিল। সেই জন্য এভাবে ওরা ধৈর্যের সাথে খেলে 13 ওভারেই জয় হয়। এইদিকে আকাশের খেলা দেখে আকাশ, তুমি তো ফাটিয়ে দিয়েছো। যতটুকু পারতেছি ততটুকুই দিয়ে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা বাবা মায়ের দোয়া আর আল্লাহর ভরসা। এখন তোমরা সবাই যাও, আর একটা ম্যাচ জিততে পারলে আমরা ফাইনাল খেলবো। কিন্তু স্যার, এভাবে কলেজের ক্রিকেট খেলে আমরা কত বড় কি করব ভেবে পাচ্ছি না। একদিন দেখবে এই ছোট ছোট জিত থেকেই বড় কিছু পাবে। সে আশাতেই তো আছি। এইদিকে খেলা শেষ করে সবাই যে যার বাসে চলে আসে। আকাশ বাসে এসে ওর বাবা মাকে খুশির সংবাদটা দেয়। এদিকে আকাশের কলেজের 70% মেয়ে ওকে পছন্দ করে, কিন্তু যখন ওর পরিবারের আর্থিক অবস্থার কথা সবাই জানে, তখন সাহস করে কেউ আর এগিয়ে আসতে চায় না, যা আকাশ নিজেও বুঝতে পারে। কিন্তু তাতেও কোনো আফসোস নেই, কেননা আকাশের এখন মূল লক্ষ্য একজন ক্রিকেটার হবে, দেশের হয়ে খেলবে। কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে এসে কথা বলতে চায় আকাশের সাথে। তখনই ওর সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলো। আপনারা কে শুনি? সেটাই তো, যে ভালো খেলেছে তার সাথে কথা না বলে তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরে তোমরা সামনে থেকে। ওরা আকাশকে ডাকতে যাবে, তখনই আকাশে কল আসে। সেজন্য কথা বলার জন্য অন্যদিকে চলে যায়। সেজন্য ওরা কথা বলতে পারেনি। তোমাদের জন্য কথা বলা হলো না। আমরা কি করেছি? কি করনি তা বলো। এতক্ষণ যদি সময় নষ্ট না করতে, তাহলে এতক্ষণে তো কথাই হতো। তা আমার সাথে বলো। তোমরা অনেক পচা, সেই জন্য তোমাদের সাথে কোনো কথা নাই। তানু, চল তো এখান থেকে। ওরা দুজনেই চলে যায়। এদিকে ওরা এভাবে পরবর্তী ম্যাচ ও আকাশের কারণে ওরা জিতে যায়। এবার কিভাবে জিতলো তা আপনাদের নতুন করে আবার বলে দিতে হবে না আশা করি। ম্যাচ জেতার কারণে ওদের স্যার আকাশ আর বাকিদের নিয়ে রুমে আসে। আমাদের রুমে নিয়ে আসার কারণ কি? কোনো গুরুতর কি কথা আছে? তোমাদের ডেকেছি একটা কথা বলার জন্য। কি কথা? তাছাড়া আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমরা ম্যাচ জেতার পর থেকে আপনার চোখে চিন্তার ছাপ। কি হয়েছে স্যার বলেন? তোমাদের ফাইনাল ম্যাচ যাদের সাথে, তারা বলেছে তোমাদের যেন ওদের বিজয় হয়ে সাহায্য করো। কিন্তু এটা আবার কেমন কথা? আকাশ, তুই কিছু বল। এটা কি ঠিক হবে? আগে আমার কথাটা শোনো। কি কথা বলেন? যদি আমরা ওদের সাহায্য করি, ওরা আমাদের 1 লক্ষ টাকা দেবে। কি বলছেন কি স্যার? 1 লক্ষ টাকা, তাও একটা ম্যাচের জন্য? সমস্যা ওদের কাছে টাকা নয়, আসলে ওরা কখনো ম্যাচ হারেনি। তাহলে আর ভয় কিসের? ভয় ওদের তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? কারণ হচ্ছে তুমি অনেক ভালো খেলো। ওরা তোমার খেলা দেখেছে, সেই জন্য ওরা বুঝতে পেরেছে তুমি যদি ওদের সাথে খেলো তাহলে ওদের হার নিশ্চিত। সেই জন্য ওরা চাইছে আমাদের সাথে একটা সমঝোতা করতে। বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু আমাদের তা করা কি ঠিক হবে? হবে অবশ্যই, কেননা ওরা যে টাকা দিবে তা দিয়ে আমরা কলেজে কাজে লাগাতে পারবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি তখন তাই করো। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন আর না করতে পারবো না। তাহলে অন্তর, শাকিল, বাবু, তোমরা নিজেদের প্রস্তুত করে নাও। তাছাড়া স্যার, একটা কথা। কি কথা আকাশ? স্যার, এই ম্যাচে যদি আমরা ভালো করি তাহলে তো কলেজ লেভেলের থেকে জেলা পর্যায়ে খেলার সুযোগ হবে, আর এতে করে আস্তে আস্তে আমার সফলতার আশঙ্কা আছে। তা তুমি ঠিক বলেছ, কেননা এই খেলা ক্রীড়ার দলে অনেক লোক আসবে যারা খেলা দেখবে। তাদের যদি আমার খেলা পছন্দ হয়ে যায় তাহলে তো আমাকে ওনারা জেলা পর্যায়ে নিয়ে খেলাতে পারে। এরপর জেলা পর্যায়ে যদি ভালো খেলি তাহলে তো ওখান থেকে একাদশ টিমে সুযোগ পাবো। এরপর ওখান থেকে জাতীয় দলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা অবশ্য তুমি ঠিক বলেছ। তাহলে স্যার, আমাকে সে অবধি নিয়ে যেতে তো হবে, সেজন্য আমাকে সাহায্য করুন। কিন্তু কিভাবে? আমি ব্যাটিং আর বোলিং ভালো করব, কিন্তু তাও আমরা ম্যাচ হেরে যাব। এতে করে আমাদের ম্যাচও হারা হলো, আবার টাকাও পেলাম, সাথে আমার কাজটাও হলো, কিন্তু এতে নিজের কাছেও খারাপ লাগছে। কি করবে বলো? আমাদের কলেজের অবস্থা তো জানোই। এই টাকা পেলে আমাদের কত উপকার হবে। এই ম্যাচ জেতার চেয়ে আমাদের কলেজের কাজের ব্যাপারে দেখতে হবে, কেননা আমরা ম্যাচ জিতলে পাবো বড় জোর 15 থেকে 20,000 টাকা পুরস্কার, কিন্তু এখন আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা। জানি এটা কলঙ্ক, কিন্তু এতগুলো মানুষের সুখের কথা ভেবে এই কাজটা তো করাই যায়। এটাই তো কঠিন পরীক্ষা।
একদিকে খেলা, অন্যদিকে আমাদের কলেজের কাজ। এইদিকে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন অন্য কলেজের ওই স্যার এসে 1 লক্ষ টাকা দিয়ে যায়। তাহলে স্যার ম্যাচ আমরাই জিতবো তো? জি অবশ্যই, আমি ওদের সবটা বুঝিয়ে দিয়েছি। আপনারা যেমন চাইছেন তেমনই হবে। আমরা কোনো মতে বুঝতে দিব না যে আমরা ম্যাচ ইচ্ছে করে হেরে গেছি। আমিও সেটাই চাই। তাহলে স্যার চলি এখন। লোকটা চলে যায়। এরপর ওদের স্যার বাকি খেলোয়াড়দের 2000 করে টাকা দেয়, কিন্তু ওরা প্রথমে রাজি হয়নি, কিন্তু তাও ওদের স্যার জোর করে দিয়ে দেয়। ওই টাকা এনে আকাশ ওর বাবা মার হাতে দিয়ে সবটা বলতে থাকে। তা এটা করা কি ঠিক হবে? হবে আব্বু, যদি আমাদের হারের কারণে কলেজের কিছু পরিবর্তন করা যায় তাহলে তো এতে দোষের কিছু নেই। তা খেলা কখন হবে? বিকালের দিকে হবে। এরপর বিকেলে ওদের খেলা শুরু হয়, মাইকিং করা হয়। আজকের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বন্ধু একাদশ বনাম গোল্ডেন একাদশ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর কিছুক্ষণের পরেই শুরু হতে যাচ্ছে আমাদের ক্রিকেট ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ পর টস হয় ওদের মাঝে, আর গোল্ডেন একাদশ ব্যাটিং পায়, আর ওরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরে গোল্ডেন একাদশ ব্যাটিং করে, আর ওরা 20 ওভারে 200 রান করে ফেলে। কেননা আপনারা তো সবই জানেন কিভাবে এত কিছু হলো, কিন্তু তাও আকাশ 3 উইকেট নিল একাই, যেন ও জেলা পর্যায়ে এসে খেলার সুযোগ পায়। এরপর খেলার অর্ধেক শেষ হয়। এরপর ব্যাটিংয়ে নামবে আকাশের টিম। তখন বিপক্ষ দলের ওই লোকটা আসে আকাশের কাছে। কেমন আছো আকাশ? জি ভালো আছি। আমি যেমনটা বলেছি তুমি তেমনটা করেছো। এবার তোমাদের ব্যাটিং করার পালা। তুমি তোমার মতো করে খেলে যাবে, কিন্তু হারটা যেন তোমাদেরই হয়। চিন্তা করবেন না, কলেজের উপকারের কথা ভেবে আমরা হার মেনে নিব। তাহলে ওই কথাই রইল। এরপর শুরু হয় খেলা। আকাশ আর শাকিল ব্যাটিং করতে থাকে। কয়েক ওভার খেলার পরে শাকিল আউট হয়। এভাবে খেলার ভিতরে আকাশের টিমের মোটামুটি অনেক উইকেট পড়ে যায়। এদিকে আকাশ একাই রান করে 110, আর সব মিলে ওদের রান হয় 170। আর জেতার জন্য 2 ওভারে রান দরকার হয় 30 রান, কিন্তু উইকেট আর একটাও বেঁচে নেই। শুধু আকাশের বাবু মাঠে আছে। এদিকে গোল্ডেন একাদশের মুখে তো চিন্তার ভাব, কেননা ওরা ভালো করে জানে এরকম হলে ওরা ম্যাচ জিততে পারবে না। কিন্তু তখনই পানি খাওয়ার জন্য বিরতি দিলে গোল্ডেন একাদশ ওই লোকটা আসে, আর উনি আকাশকে কিছু ইশারা করলে আকাশও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর ম্যাচটা কি জিতিয়ে নিবি না কে? কথা যখন দিয়েছি তখন হারতে তো হবেই। কিন্তু কি করে হারাবে? আমরা যদি এখন ডট বল খাই অনেকে তো বুঝে যাবে। তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? বেশি কিছু করতে হবে না। দৌড়ে রান নেওয়ার সময় আমি ইচ্ছে করে পড়ে যাব। এতে দৌড়ে রান আউট হলে কেউ কোনোভাবে সন্দেহ করতে পারবে না। সবাই ভাববে আমি পড়ে যাওয়াতে রান আউট হয়েছি। আইডিয়াটা মন্দ না। এরপর খেলার মধ্যে আকাশ ব্যাটিং করে বল বাউন্ডারির কাছে নিয়ে যায়, কিন্তু ফিল্ডার বল ধরে ফেলে। ততক্ষণে আকাশ 1 রান নেয়, কিন্তু দ্বিতীয় রানের জন্য দৌড় দেয়। তখনই ইচ্ছে করে পায়ে হোঁচট খেয়ে ক্রিকেটের মাঝখানে পড়ে যায়, আর ততক্ষণে উইকেট কিপার বল নিয়ে স্টাম্পে লাগিয়ে দেয়। এতে করে আকাশের দল হেরে যায়। এটা কি করলে? আমার কি দোষ বল? এদিকে গোল্ডেন একাদশ জেতার সাথে সাথে বাকিরা মাঠে এসে আনন্দ করতে থাকে। এদিকে আকাশও স্যারের কাছে আসে, আর ওই লোকটাও। তোমাকে যেমন বলেছিলাম তোমরা তেমনই করেছো, সেজন্য আমি খুশি হয়েছি তোমার ওপর। তাহলে আপনি এবার আসুন, আমি ওদের নিয়ে ফিরে যাব। এই নিন 10,000 টাকা। এইগুলো দিয়ে ভাড়া আর বাকিটা সারিয়ে নেবেন। তবে কখনো যদি আমার কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তাই হবে। এদিকে ওদের নিয়ে চলে আসে। পরদিন যখন আকাশ কলেজে আসে তখন সবাই ওর প্রশংসা করে। কিছুক্ষণ পরে, তুমি তো অনেক ভালো খেলেছো। ধন্যবাদ। তুমি যদি পড়ে না যেতে তাহলে তো আমাদের কলেজেই বিজয় হতো। কি করব, তোমরা তো দেখলেই। সবই দেখলাম। আচ্ছা ক্লাসে চলো তাহলে। এরপর ওরা ক্লাসে চলে আসে। এদিকে কয়েকদিন যেতে থাকে। তখন আকাশের স্যার ওকে ওনার রুমে ডেকে পাঠায়। ডেকেছেন স্যার? তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তোমাকে একবার অফিসে যেতে হবে। কোন অফিসে? ক্রিকেট বোর্ড যেতে হবে। কেন স্যার? ওখানে একজন বড় কোচ এসেছিল, সে তোমার খেলা দেখেছে। আমাকে বলেছে তোমাকে ওনার সাথে দেখা করানোর জন্য। সত্যি বলছেন তো স্যার? আমি তোমার সাথে মিথ্যা কেন বলতে যাব? আসলে আনন্দে কি বলতে এসে কি বলে ফেলেছি। আমি ওনার নাম্বার দিচ্ছি, তুমি ওনার সাথে যোগাযোগ করে নাও কিভাবে কোথায় যেতে হবে না হবে।
তবে উনি যদি তোমাকে একবার সিলেক্ট করে তাহলে তোমার জাতীয় দলে খেলার একটা চান্স থাকবে। কেননা উনি জাতীয় দলের বোর্ডের একজন সদস্য, তার সাথে জেলা বোর্ডের একজন কোচ। এক কথায় ওনার মন জয় আর ভালো খেলতে পারলে তোমাকে উনি জাতীয় দলে চান্স দিয়ে দিতে পারে। তাহলে স্যার আমার স্বপ্ন পূরণ হবে তাহলে? হবে। এদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারা শুনে তো অনেক খুশি হয়। বলিস কি, তাহলে তো এতে তোর জন্যই ভালো হবে। হ্যাঁ মা, আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু তুই এত খরচ উঠাবি কি করে? সেটাই তো প্রশ্ন। চিন্তা করিস না, আমাদের যে জমি আছে ওখান থেকে একটা জমি বন্ধক দিয়ে দেব, এতে হয়ে যাবে। কিন্তু এতে আমরা চাষাবাদ করব কি করে? তুই যখন বড় দলে খেলবি, নাম কামাবি, তখন না হয় জমি ছাড়িয়ে নিবি। তাছাড়া বাকি জমি দিয়ে আমাদের হয়ে যাবে চাষাবাদ। তুই তাহলে কালকে শহরে এসে কথা বলে নে। কিন্তু এত খরচ? চিন্তা করিস না, আমি 2-3 দিন জমি বন্ধক দিয়ে দিব, তাহলে ওই টাকা থেকে তোর চালাটা তোকে পাঠিয়ে দেব। আমি তাহলে ওনাকে কল দিয়ে বলে দেই যে আমি 3-4 দিন পর আসবো। ঠিক আছে, তুই তাহলে কথা বলে নে। এদিকে আকাশ ঘর থেকে বের হয়ে ওই নম্বরে কল দেয়। প্রথমবার কল তো রিসিভ করেনি, কিন্তু দ্বিতীয়বার ঠিকই রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর আমার এই নাম্বার তুমি কোথায় পেলে? আপনার নাম্বারটা হাসান স্যার আমাকে দিয়েছিল। কোন হাসান? আপনি কয়েকদিন আগে গোল্ডেন একাদশ আর বন্ধু একাদশের খেলা দেখতে এসেছেন, মনে আছে? আর ওখানে একটা ছেলের খেলা আপনার ভালো লাগে, সেজন্য আপনি ওই টিমের কোচ। হাসান স্যারের কাছে আপনার নাম্বার দিয়ে বলেছেন যেন আপনার সাথে যোগাযোগ করা হয়। তুমি কি তাহলে সেই ছেলে? জি স্যার, আমি সেই ছেলে। তোমার নামটা যেন কি ছিল? পারভেজ হোসেন আকাশ। তুমি তাহলে 5 থেকে 6 দিন পর ঢাকায় আসো, আমি তোমার সাথে সরাসরি কথা বলে নেব। ধন্যবাদ স্যার। আমি তোমাকে আমার অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওখানে এসে কথা বলে নিও। কিন্তু স্যার, অফিসে যদি আপনাকে না পাই বা কেউ যদি আমাকে ঢুকতে না দেয়? আচ্ছা, আমি তোমাকে অফিসের ঠিকানা আর বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমার যে জায়গায় সুবিধা হয় চলে এসো। জি স্যার, অবশ্যই আসবো। আর আসার আগে আপনার সাথে যোগাযোগ করেই আসবো। আচ্ছা, আমি এখন ব্যস্ত, তুমি তাহলে চলে আসিও। জি স্যার। এদিকে ওনার সাথে কথা বলে আকাশের তো খুশি কোনো শেষ নেই। সেজন্য বিকেলে আকাশ ওর বন্ধুদের সাথে দেখা করে ওদের সবটা বলে। ওরা সবটা শুনে। কি বলছিস? এটা তো অনেক খুশির কথা। আচ্ছা, তুই কি একেবারের জন্যই চলে যাবি নাকি আবার ফিরে আসবি? আমাদের ছাড়া তুই থাকবি কি করে? কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনো যাইনি। তাছাড়া ওখানে গিয়ে কথা বলে তারপর আমি বুঝতে পারবো। তা কবে যাবি? এই তো, উনি তো বলেছে 5-6 দিন পরে যেতে। তা খরচ জোগাবে কি করে? আব্বু তো বলেছে জমি বন্ধক দিয়ে কিছু টাকা আমাকে দেবে। আমি আপাতত 3-4 হাজার টাকা নিয়ে বের হব। এরপর ওখানে কত কি লাগে তারপরে দেখা যাবে। ঠিক আছে বন্ধু। এদিকে আকাশ 5 দিন পরে আকাশ ওর বাবা মা আর বন্ধুদের সাথে কথা বলে বেরিয়ে পড়ে। পথে ওর স্যারের সাথে দেখা হয় আর ওনার থেকে ভালো করে সবটা বুঝে নেয়। এরপর বাসে উঠে ঢাকায় এসে নামে। রফিক চৌধুরী অফিসে যায়, কিন্তু ওখান থেকে জানানো হয় উনি অফিসে নেই, বাসায়। সেজন্য কল দেয়। স্যার, আপনি কোথায় আছেন? আমি তো বাসায়, কিন্তু তুমি কে? আমাকে যে আসতে বলেছেন হাসান স্যার। ওহ, চিনতে পেরেছি। আসলে আমি তো বাসায় এখন। তুমি একটা কাজ করো, একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে আসো। কিন্তু আমি তো আপনার বাসা চিনি না। তুমি সিএনজি ড্রাইভারকে অ্যাড্রেস দিলে সে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। এদিকে সিএনজি করে 30 মিনিট পরে একটা বাসার নিচে নামে। বাসাটা অনেক বড়। গেটে একজন বসেছিল। সে তো আকাশকে ঢুকতে দিবে না, কেননা অপরিচিত কাউকে ঢুকতে দিবে না। এটাই তো স্বাভাবিক। সেজন্য রফিক চৌধুরীকে কল দিয়ে দারুণের সাথে কথা বলিয়ে দেয়। এতে দারুণ ভিতরে আসতে দেয় আর সবটা দেখিয়ে দেয়। এত বড় বাড়িতে আকাশ প্রথম এসেছে, সেজন্য একটু বেশি অবাক হয়। এরপর ভিতরে আসতেই রফিক চৌধুরী আকাশকে নিয়ে ভিতরে আসে। তার সাথে পরিবারে কে কে আছে সবই বলে। রফিক চৌধুরীর সাথে সব ধরনের কথা শেষ করে বিদায় দিবে তখনই একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে কি কি নিয়ে আসতে হবে? তুমি আপাতত তোমার শার্ট প্যান্ট নিয়ে আসো, বাকিটা আমি পরে দেখে নিব। তবে তুমি আজকে আমার বাসায় থেকে সকালে না হয় চলে যেও। আচ্ছা স্যার, কত কি খরচ পড়বে সেগুলো যদি বলে দিতেন তাহলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তাছাড়া আমাকে ফিরতে হবে,
তাছাড়া এরপর তো আপনার বাসায় আছি আমি। তুমি তাহলে আপাতত বাসায় যাও, পরিবারের সাথে কথা বলে আমাকে শিওর হয়ে জানাও, তারপর তুমি এখানে আসো, বাকিটা আমি দেখে নিব। এইদিকে বাড়িতে আসে ওর বাবা মা আর ওর স্যার ছিল, সাথে বন্ধুদের সাথে সবটা বলে। রফিক চৌধুরী কিন্তু অনেক ভালো মানুষ। জি স্যার, সেজন্য ওনার বাসায় আমাকে থাকতে দিয়েছে। মন দিয়ে খেলাধুলা আর পড়াশোনা করিও। পড়াশোনা করতে পারবো কিনা জানি না। দেখো আগে কি হয়। তাহলে কি তুই ওখানেই থাকবি? কিছু করার নেই। তা আমাদের আবার ভুলে যাস না। তোদের ভুলবো কি করে বল? তা কবে বের হবি? এই তো কালকেই রওনা দিব। ঠিক আছে, সাবধানে যাস। পরদিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আকাশকে বিদায় দেওয়ার সময় ওর মা অনেক কান্নাকাটি করে, কেননা এই প্রথম আকাশ ওর বাবা মাকে ছেড়ে ঢাকায় এসে থাকতে হবে, সেই জন্য আকাশও কান্না করে। এরপর চোখের পানি মুছে কাউন্টারে এসে টিকিট কাটে, বাসে উঠে বসে। ঠিক তখনই একটা মেয়ে চেঁচিয়ে ওঠে আর সাথে সাথে কন্ট্রাক্টর বাসে থাকা লাইটগুলো অন করে দেয়। তখনই ওরা দেখে আকাশ একটা মেয়ের কোলে বসে আছে। এটা দেখে আকাশ যতটা অবাক হয়, ইরা তার চেয়ে বেশি অবাক হয়। আপনাদের তো ইরার সাথে পরিচয় করিয়ে দিলাম না, তবে তারা নেই। গল্প পড়তে থাকলে ইরার সম্পর্কে জানতে পারবেন। আপাতত বাসের ঝামেলা শেষ করি, নয়তো আকাশকে যে গণধোলাই খেতে হবে, সেজন্য গল্পের নায়ককে তো বাঁচাতে হবে। কি হয়েছে ম্যাডাম, আপনি এভাবে চিৎকার কেন করলেন? আপনার চোখ কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না এই ছেলেটা আমার কোলে বসে আছে? কি ব্যাপার, তুমি ওনার কোলে কেন বসলে? দেখে তো ভদ্র করে ছেলে মনে হচ্ছে। আমি কি ইচ্ছে করে বসেছি? বাসে অন্ধকার ছিল, তার উপরে আমার সিট ছিল না, সেজন্য আমি বসে পড়েছি। এই ছেলে, মিথ্যে বলতেছো কেন? হুম, এটা আমার সিট, ও এটা ইচ্ছে করে করেছে। আচ্ছা, আপনাদের দুজনের টিকিট একটু দেখান। এরপর ওরা টিকিট বের করে দিল। আশ্চর্যভাবে দুইজনেরই টিকিটের সিট সেম। সরি, আসলে কাউন্টার থেকে ভুল করে এই সমস্যা হয়েছে। আপনারা একটা কাজ করুন, একজন জানালার পাশে বসে পড়েন আর একজন এই সাইডে। আমি জানালার পাশে বসবো। আমি বসবো? আমি আগে বসেছি, সেই জন্য আমি জানালার পাশে বসবো। আচ্ছা দেখো, ও মেয়ে মানুষ, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই, তুমি বরং এখানেই বসো। ঠিক আছে, মেয়ে বলে ছেড়ে দিলাম, নয়তো কি করতেন শুনি? হুম, জানালা দিয়ে ফেলে দিতাম। আমাকে কি শুটকি মাছ মনে হচ্ছে আপনার, যে বললেই জানালা দিয়ে ফেলে দেওয়া যাবে? শুটকি কেন হবে? ওজন তো 45 হবে মনে হচ্ছে। আশ্চর্য, ও জানলো কি করে আমার ওজন 45 হবে? ঠিক বলছি তো? মোটেও না। তাহলে বলুন কত কেজি হবে? আপনাকে কেন বলতে যাব আমি? হুম, আপনি তো অনেক ঝগড়া করেন দেখতেছি। কি আমি ঝগড়া করি? ভাগ্য ভালো আজকে আমার মুড ঠিক আছে, নয়তো কি? তোকে ধাক্কা মেরে আমি বাস থেকে ফেলে দিতাম। ইরার কথা শুনে আকাশ একটু হাসতে থাকে, কেননা আকাশের ওজন প্রায় 60 কেজি হবে। তার উপর আকাশকে ধাক্কা দিতে এসে উল্টো ইরাকেই দূরে সরে যেতে হবে। তা এখানে কোথায় এসেছেন? তোকে কেন বলবো শুনি? হুম, একটু ভদ্রভাবে তো কথা বলতে পারেন। তার মানে কি আমি অভদ্র? আমি তো বলতে চাইনি। একটু আগে তো এটাই বোঝাতে চেয়েছেন। আমি শুধু বলেছি বড়দের একটু সম্মান দিয়ে কথা তো বলতে পারেন। তোর কি মনে হয় তুই আমার থেকে বড় হবি? অবশ্যই হব। হাইটে তোমার চেয়ে 5 ইঞ্চি হলেও বড় আছি, ওজনও ঠিক আছি, আর বাকি রইল বয়স, সেটা জানা হলে পুরোপুরি শিওর হতে পারবো। আমি বয়স বলতে রাজি না, তাছাড়া আমি অপরিচিত ছেলেদের সাথে কথা বলি না। তাহলে এতক্ষণ ধরে এইগুলো কি হচ্ছিল? সেটা তো কথার কথা বলে ফেলেছি। তাছাড়া আমার মতো একটা কিউট মেয়েকে পাশে পেলে চান্স তো নিবেই কথা বলার জন্য। কিউট মানে? কিসের কিউট? আয়নায় কখনো আপনার চেহারা দেখেছেন? আপনাকে তো পেতনির মতো লাগতেছে, উল্টো আমাকে দেখেই আপনি কথা বলার জন্য এরকম করতেছেন। পুরানো পাগল ভাত পায় না, এখানে নতুন পাগল এসেছে ভাত জমাতে। আমাকে দেখে পাগল মনে হলো কি করে? তাহলে আমাকে দেখে আপনার পেতনি মনে হলো কি করে শুনি? হুম, মুখে যে হাতে আটা ময়দা মাখলেন, এতে করে পেতনির মতোই লাগছে। আটা ময়দা কই দেখলেন? এইগুলো তো মেকআপ। ওই একই হলো। এদিকে ওরা কিছুক্ষণ ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে ওরা রেস্টুরেন্টে চলে আসে। খাবারের বিরতির সময় হয়ে গেল, তার উপর রেস্টুরেন্টে চলে এসেছে সেজন্য। সরেন, আমি নামবো। আমি কি ধরে রেখেছি নাকি আপনাকে?
ভালো করে দেখুন আমার ওড়না আপনার। এই বলে ইশারা করে আকাশ তাকিয়ে দেখে, এরপর ওড়না ছেড়ে দেয়। আমি দেখতে পারিনি। কোনো ব্যাপার না, এবার তো সরবেন। এরপর ইরা বের হয়, কিন্তু ওর ব্যাগ রেখে যায়। এতে আকাশ ব্যাগ খুলে দেখে কোনো কার্ড আছে কিনা। যদিও একটা মেয়ের ব্যাগ চেক করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, কিন্তু এটা একদম ছোট ব্যাগ ছিল। মোবাইল আর রুমাল আর কিছু টাকা রাখার মতো জায়গা ছিল ব্যাগে। ব্যাগ খুলে নাম দেখতে পায়, সাথে ইরার ছবি, আর কোন কলেজে পড়ে, কোন বসে তার একটা আইডি কার্ডে দেখতে পায়। সবটা পড়া হলে আবার কার্ডটা রেখে দেয়। এরপর বাস থেকে ব্যাগটা নিয়ে নেমে পড়ে, কেননা বাসে এবার ব্যাগ রেখে যাওয়াটা মোটেও ঠিক হবে না। কিছুক্ষণ পরে ইরা ফ্রেশ হয়ে দেখতে পায় আকাশের হাতে ওর ব্যাগ, সেজন্য দৌড়ে এসে ব্যাগ নিয়ে নেয়। আপনার সাহস তো কম না, আমার ব্যাগ নিয়ে নিচে নেমে এলেন। আপনি ভুল করে এটা রেখে এসেছেন। আমি যেখানে নিয়ে আসলাম কোথায় ধন্যবাদ দিবেন তা না করে কথা শোনাচ্ছেন। আচ্ছা সরি, তা আপনি লেট করলেন কেন? হুম, চেক করছিলাম সেজন্য। কি চেক করেছিলেন? কিছু না, এমনিতে মুখ ফুসকে বেরিয়ে গেল কথা। শুধু কি কথাই বের হয়, আর কিছু কি বের হয় না? আপনার বের হতে পারে, কিন্তু আমার না। আচ্ছা ফ্রেশ হয়ে আসেন, দুজনে একসাথে নাস্তা করে নিব। এদিকে আকাশ ফ্রেশ হয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়, এরপর ইরার সাথে খেতে বসে। এদিকে ইরাও কল দিয়ে ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। এদিকে দুজনের খাওয়া শেষ, কিন্তু বিল হয়েছে প্রায় 800+। কিন্তু আকাশের কাছে তো এত টাকা থাকলেও বিল দেওয়ার মতো অবস্থায় হয়নি। কিন্তু আকাশ কিছু বলতে যাবে, তার আগে ইরা বিল দিয়ে দেয়। এরপর ওরা গল্প করতে করতে বাসে উঠে বসে। এরপর একজন আরেকজনের সাথে পরিচয় হইতে থাকে, সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এভাবে বাকি রাস্তায় ওরা কথা বলে কাটিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পর, তোমার নামটাই জানা হলো না। আমি ইরা চৌধুরী। তোমার নামটা তো বললে না? পারভেজ হোসেন আকাশ। তোমার নামটা কিন্তু সুন্দর আছে। তোমারও? আচ্ছা, আমি সামনে নেমে যাব। আমি আর একটু সামনে নামবো। চলি তাহলে। একটা কাজ করো, তোমার নাম্বারটা দিয়ে যাও। নাম্বার কেন? আজকের পর আবার দেখা নাও হতে পারে, সেই জন্য নাম্বার নিয়ে রাখতেছি, যেন কখনো যোগাযোগ করে দেখা করতে পারি। ঠিক আছে, নিন নাম্বার। এরপর নাম্বার দিয়ে দেয়। এরাও নেমে পড়ে। এদিকে আরেকটু সামনে এসে আকাশ নেমে পড়ে। এরপর একটা রিক্সা নিয়ে ঠিকানায় চলে আসে। এইদিকে দারোয়ান তো আগে থেকে আকাশকে চিনে, সেই জন্য ঢুকতে দেয়। এইদিকে আকাশ দরজার কলিং বেল চাপ দেয়। তখন কেউ একজন দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, আর ইরাও আকাশকে দেখে অবাকই হয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার পেছনে পেছনে বাসা অবধি চলে এসেছো? আমি তো জানতাম না এটা আপনাদের বাসা। তা এখানে কি চাই? আমি তো এসেছি রফিক আঙ্কেলের কাছে। বাবার কাছে তোমার কি কাজ শুনি? তোমাকে না বাসে সব বলেছি। তো তাই বলে আমার বাসায় চলে আসতে হবে? কে এসেছে এরা? কার সাথে কথা বলছিস? আব্বু, তুমি নাকি কাউকে আসতে বলেছো? ওকে ভিতরে নিয়ে আয়, আর তোর পাশের রুমটা দেখিয়ে দে। তোমরা দুজনেই খাবার খেয়ে নাও। আব্বু, আমি এসেছি। আঙ্কেল, আমিও খেয়ে এসেছি। আব্বু, আমি কেন ওকে পাশের রুমটা দেখাবো? কারণ ও আজকে থেকে আমাদের বাসায় থাকবে। আমি এই নিয়ে পরে কথা বলবো। তুই আপাতত ওকে রুমটা দেখিয়ে দে। আকাশ, তুমি এখন রেস্ট নাও, বাকি কথা কালকে বলবো। ঠিক আছে আব্বু, নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। হ্যাঁ চলুন। এরপর আকাশকে রুমটা দেখিয়ে দেয়। রুমে এসে বিশ্রাম করতে থাকে। এত রাতে তো খাবার খাওয়া সম্ভব না, তাছাড়া ওরা তো খেয়েই এসেছে, সেজন্য আর খাবার খায়নি। রাতে ইরা শুয়ে আছে, ভাবতে থাকে কি করা যায়। এখন তো আপনারা ভাববেন বাসে তো ওরা ভালোই কথা বলছিল একজন আরেকজনের সাথে, কিন্তু হঠাৎ করে ওকে বাসে দেখে কেন এরকম করলো? এর উত্তর জানতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্য ধরে থাকলে সবটা বুঝতে পারবেন। পরদিন সকালে আকাশ ঘুম থেকে উঠে পড়ে। রফিক চৌধুরী আকাশের হাতে কিছু কাগজ দেয়। এইগুলো কি আঙ্কেল? এখানে তোমার অ্যাডমিশন ফর্ম। তুমি এই ফর্ম নিয়ে আমার অফিস তো চিনো, ওখানে জমা দিয়ে আসো। আমি অফিসে সবটা বলে রেখেছি। তোমাকে এখন যেতে হবে। জানি তোমার খিদে পেয়েছে, কিন্তু এত সকালে তো বাসায় কেউ নাস্তা করে না, সেজন্য বাহিরে খেয়ে নিও। সমস্যা নেই আঙ্কেল, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও।
আকাশ তো বেরিয়ে যায়। এদিকে ইরা 9টার পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 9:30-এর দিকে নাস্তা খেতে আসে। তখন তা রাতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধে হয়নি বাবা। তা বাবা, ওই ছেলে আমাদের বাসায় কেন থাকবে? কেন রে, এখানে থাকলে কি অসুবিধা হয়ে যাবে? তুমি বুঝতেছো আব্বু, এরকম একটা অপরিচিত ছেলে বাসায় রাখা কি ঠিক হবে? তাছাড়া আমি থাকি বাসায়, মা থাকে, যদি ও কিছু করে বসে? এরকমটা হবে না। ছেলেটার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। ছেলেটা অনেক ভদ্র, তবে একটু দুষ্টু। আচ্ছা, তা না হয় বুঝেছি, কিন্তু তারপরও ওকে এই বাসায় রাখার কারণটা তো বলো। আমিও তো সেই একই কথা বলতে চেয়েছি। ছেলেটা অনেক ভালো ক্রিকেট খেলে, সেজন্য ওকে কয়েকদিন ক্লাবে খেলার সুযোগ দিব। যদি ভালো খেলে তাহলে একটা ব্যবস্থা করে দিব। সেটা তো ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন উঠালে? ও এই ঢাকা শহরে একদম নতুন, কোনো কিছু চিনে না, জানে না। কোথায় থাকবে বলতো? দেখো আব্বু, তুমি যা খুশি করো না কেন, ওকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমার বন্ধু বান্ধব ওরা দেখলে কি বলবে বলো? বলবে আমার বাসায় একটা যুবতী মেয়ে আছে আর সাথে একটা ছেলেও আছে। ব্যাপারটা কি দাঁড়ায়, বুঝতে পেরেছো? ইরা কিন্তু ঠিক কথাই বলেছে। আচ্ছা, ওর একটা ব্যবস্থা করি আমি, তারপর ওকে বাসায় রাখবো না। যা করার তাড়াতাড়ি করিও। একটা ছেলের সাথে এভাবে আমার পক্ষে একই বাসায় থাকা। ঠিক আছে, আমি ওর একটা ব্যবস্থা করি, তারপর ওকে ওখানে পাঠিয়ে দিই। তাছাড়া আমি তো ওকে এভাবে বাসায় রাখবো না চিরকাল। মনে থাকে যেন। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারলাম না। কি কথা? তুমি ওই ছেলের জন্য এত কিছু কেন করছো? এত কিছু কেন করছি তার তো কারণ আছে, তাই না? কি সে কারণ? আমিও শুনতে চাই। যখন সময় হবে আমি তোমাদের বলবো। তোমরা কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করতে যেও না, বলে দিলাম। আর বিশেষ করে ইরা, তোমার যেন কথাটা মনে থাকে। আমি কি বেশি খারাপ নাকি? তুমি যে কিরকম তা কিন্তু আমরা দুজনেই জানি। এদিকে আকাশের সব কাগজপত্র জমা দেওয়া হয়ে যায়, সেজন্য বাসায় চলে আসে। এসে দেখে ইরার আম্মু রান্না করতেছে, সেজন্য আন্টি, আমার খিদে পেয়েছে, কিছু হবে কি খাওয়ার জন্য? তুমি গোসল করে আসো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে আন্টি। এদিকে আকাশ ওর রুমে এসে গোসল করে নেয়, তারপর ওর প্যান্ট আর গেঞ্জি পরে নেয়। এরপর নিচে নেমে দেখে ইরার আম্মু খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে, সেজন্য বসে যায় আর খাওয়া শুরু করে। একটু পরেই উনি আসে। তোমার খাওয়া কি শেষ? এই তো, আর একটু বাকি। কেন আন্টি, অন্য কারো খাবার কি খেয়ে ফেলেছে নাকি? আরে না, ওটা তোমার জন্য রেখেছি। আসলে চুলায় মাংস রান্না করছি, এখনো হয়নি। আসলে আমি তো জানতাম না তুমি এত তাড়াতাড়ি খেতে চাইবে। আমি চুলোর কাছে এসে দেখি কতটুকু রান্না হয়েছে। থাক আন্টি, কষ্ট করতে হবে না, আমি আপাতত এইগুলো দিয়ে খেয়ে নেই। আচ্ছা, তুমি খাওয়া শেষ করো, ততক্ষণ আমি গোসল করে নিই। এরপর আমি তোমার সঙ্গে গল্প করব। আচ্ছা আন্টি। এদিকে খাওয়া শেষ হলে আকাশ ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতে থাকে। এদিকে ইরার মা আকাশের পাশে বসে। এ কি আকাশ, তুমি কি বাচ্চা, এরকম ভাবে কার্টুন দেখছো? আসলে আন্টি, আমার কার্টুন অনেক ভালো লাগে দেখতে। তা এভাবে বলো, তোমার পরিবারে কে কে আছে? বাবা মা আর আমি। তোমার কোনো ভাই বা বোন কি নেই? না আন্টি। তোমার বাবা কি করে? এরপর আকাশ ইরার মাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারও খারাপ লাগে। তুমি যে এখন এখানে থাকবে, এতে তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি তো হবে, কিন্তু আমার ইচ্ছে তো বড় ক্রিকেটার হওয়া, সেজন্য পড়াশোনা ক্ষতি হলেও কিছু করার নেই। তাছাড়া আমার তো এসএসসি পরীক্ষা দিয়েছি 2 বছর আগে। যাক, তাহলে তো ভালোই। তা তোমাকে অফিসে যে নিয়ে গেল, ওখানকার পরিবেশ কেমন লাগলো তোমার? জি আন্টি, অনেক ভালো লাগলো, তবে একটাই সমস্যা। কি সমস্যা? আমাকে ক্রিকেট খেলার জন্য যাবতীয় যা কিছু লাগে তা আগে কিনতে হবে। কেন, ক্লাব থেকে কি দিবে না? প্রথম অবস্থায় তো আমাকে কিনতে হবে, তারপর যখন 3-4 মাস হয়ে যাবে তখন ক্লাব থেকে দিবে সবকিছু। কিন্তু এই 3-4 মাস আমাকেই কষ্ট করে জোগাড় করতে হবে। কিন্তু তোমার মুখ থেকে যা শুনলাম, তোমার কাছে তো এত টাকা হবে না মনে হচ্ছে। আব্বু তো বলেছে জমি বন্ধক দিবে। আচ্ছা, ইরার বাবা আসুক, আমি কথা বলে নিব। তুমি এখন রুমে এসে ঘুমাও, এমনিতে ঘুমাতে পারোনি ঠিক মতো। ঠিক আছে আন্টি, কোনো কিছু লাগলে আমাকে ডেকে নেবেন। তেমন কিছু লাগবে না, তুমি ঘুমাও।
এদিকে আকাশ ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে আকাশ ঘুম থেকে উঠে যখন ছাদে যায় তখন দেখা হয় ইরা আর ওর কিছু বান্ধবীদের সাথে। ওদের দেখে একটু অবাক হয়। ওরা মোটামুটি 3-4 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিল। ওরাও আকাশকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। দুজন তো হাঁ করে তাকিয়ে আছে, কেননা আকাশের শরীরে তখন একটা গেঞ্জি ছিল আর প্যান্ট। তার উপর আকাশের বডি দেখে ওরা একটু অবাক হয়। তাছাড়া ইরাও অবাক হয়, কেননা ইরা নিজেও এরকমভাবে দেখতেছে আকাশকে। আকাশ তো লজ্জায় নিচে নেমে যায়। নিচে যাওয়ার পর, ইরা, কে রে ছেলেটা? আমি তো দেখেই অবাক। এখন হয়তো আপনারা ভাবছেন রিয়া আর তানু তো আকাশের সাথে কলেজে পড়তো, তাহলে ওরা দুজন এখানে কেন? আসলে এই রিয়া আলাদা আর তানুও আলাদা। এইদিকে কি রে ইরা, তুই কেন চুপ করে আছিস? তোরা এভাবে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? হাঁ কি এমনিতেই করেছি? ছেলেটাকে দেখে করলাম। তোর কি পছন্দ হয়েছে ওকে? তানুর না হলে আমার হয়েছে। এরকম একটা জিনিস তুই বাসায় রেখেছিস অথচ আমাদের বলিস নাই? একা একা খেতে চাস নাকি? তোদের কথা শুনে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি মেয়েদের সাথে না, ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি। আরে রাগ করিস কেন? তোর যদি ওকে পছন্দ হয় তাহলে আমরা কেউ কিছু বলবো না, কিন্তু তোর পছন্দ না হলে আমরা যা বলবো তাই হবে। এই নিয়ে তোর কোনো কথা বলা চলবে না। রিমু কিন্তু ঠিক কথা বলেছে। তোরা দেখি আমাকে পাগল করে দিবি। আমরা কি করলাম? তোকে যে প্রশ্ন করেছি তার উত্তর দে আগে। দেখ, ওই ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোদের যদি থাকে তোরা গিয়ে প্রেম কর। নাম্বার দে। মানে কি? তোরা দেখি সত্যি সত্যি সিরিয়াস। তোর কি মনে হলো আমরা মজা করতেছি? আমি তো তাই ভাবছিলাম। আচ্ছা, তোকে আর বলতে হবে না। তুই নাম্বার দিয়ে আমাদের জন্য নাস্তা বানা, আমরা আসতেছি। তোদের কিছুই খেতে হবে না, তোরা এখন বের হ। বের হ বলছি এখান থেকে। তুই কি অপমান করছিস? অপমান কেন করব? তাহলে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছিস কেন? তোরা কোথায় আর এই ছেলেটা কোথায়? আরে ও তো তোদের বাড়িতে চাকরের কাজও পাবে না। ওকে চাকর করে রাখতে যাব কেন? ওকে তো আমার বর হিসেবে রাখবো। দেখ, আমি কিন্তু আঙ্কেলকে সবটা বলে দিব তোদের কথা। তাতে কিছুই হবে না। এদিকে ওরা বিরক্ত হয়ে ছাদ থেকে নেমে যায়। এদিকে ওরা 3 জন হাসতে থাকে, কিন্তু যা ইরা দেখেনি। এইদিকে নিচে নেমে দেখে আকাশ একটা বই নিয়ে পড়তেছে, আর ইরার মা ওদের জন্য কফি বানিয়ে রেখেছে। ইরা, তোর বান্ধবীদের জন্য কফি নিয়ে যা, আর 1টা কাপ আকাশকে দে। কেন, ওর কি হাত নেই? এখানে এসে কি নিয়ে যেতে পারে না? এটা কেমন কথা ইরা? তুমি জানো না মা, কি হয়েছে একটু আগে? কি হয়েছে শুনি? এরা কিছু বলতে যাবে, তখন তানু আর রিমু নিচে নেমে বলে, আন্টি, ইরার কথায় কান দিবেন না। আমি তো এমনি তো ওর কথা শুনি না। তুমি কি সত্যি আমার মা? কেন বলো তো? তুমি আমাকে একটুও সাপোর্ট করো না। এই তোর ড্রামা আমাদের সামনে চলবে না, সেই জন্যই ন্যাকা কান্না করে কোনো কাজ নেই। তোদের তো আমি। ইরা, তুই এখান থেকে যা তো, আমাদের কিছু পার্সোনাল কথা আছে আন্টির সাথে। আমার মায়ের সাথে কথা বলবি, আবার সেটা আমি শুনতে পারবো না? এটা কেমন কথা? তুই কি যাবি নাকি তোকে জোর করে রুমে দিয়ে আসবো? ঠিক আছে, যাচ্ছি আমি। ইরা তো ওর রুমে চলে যায়। এই 3 জন মিলে ইরার মায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু কি নিয়ে কথা বলে তা তো ইরা জানে না, সাথে আকাশ নিজেও জানে না। সবটা শোনার পরে, প্লিজ আন্টি, ইরাকে এ ব্যাপারে কিছু জানাবেন না। ঠিক আছে, ইরাকে কিছু জানাবে না। আজকে তাহলে আসি, ভালো থাকবেন। এরপর থেকে কিন্তু বেশি বেশি আসবো। ঠিক আছে, আসিও। ওরা তো চলে যায়। পরের দিন সকালে উঠে চলে আসে কিরা অফিসে। এসে নিজের সবকিছু নিয়ে অনুশীলন করার জন্য মাঠে নামে। এখানে আকাশ নতুন বলে তেমন কেউ ছিল না। এইদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর অনুশীলন অনেক ভালো করে করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। তখন, তুমি তো অনেক ভালো খেলতেছো। সবই আপনার অনুশীলনের ফল। তা তো ঠিক আছে, কিন্তু 1 মাস পর আমাদের ক্লাবের খেলা। তুমি যদি ওখানে ভালো করতে পারো তাহলে জাতীয় দলে ঢুকিয়ে দিতে পারবো। যদিও তুমি স্যারের বাসায় থাকো, তাই বলে তুমি খারাপ খেললেও উনি যে তোমাকে সব দিক দিয়ে সাহায্য করবে এরকমটা কিন্তু ভেবো না। কি যে বলেন? আমি যদি খারাপ খেলি তাহলে আমাকে ওখানে কেন নেবে? তাছাড়া আমি ওখানে এসে খারাপ খেললে এতে তো ওনারই বদনাম হবে। সেজন্য তো বললাম তুমি ভালো করে প্র্যাকটিস করো। জি স্যার, অবশ্যই।
এদিকে বিকালবেলা রফিক চৌধুরী আকাশের খেলা দেখার জন্য গ্যালারির একটা কোনায় দাঁড়িয়ে থাকে, যা আকাশ দেখতে পায়নি। উনি তো আকাশের খেলা দেখে মুগ্ধ। এদিকে সন্ধ্যের পর আকাশ চলে আসে বাসায়, এসে ইরার সাথে বাতলো ঝামেলা। কি বিশ্রী গন্ধ। আসলে আমি তো অনুশীলন করে এসেছি সেজন্য, কিন্তু এতটা গন্ধ নেই যতটা গন্ধ আপনি বলতেছেন। ইরা এবার চুপ করে থাকে, কেননা ইরা একটু বাড়িয়ে বলেছিল। একটু পরে আকাশ তো ওর রুমে এসে বসে একটু রেস্ট নেয়, আর ওর বাবা মার সাথে কথা শেষ করে ওয়াশরুমে চলে যায়। এদিকে ইরার বন্ধুরা 3 জন আকাশের রুমে এসে বসে থাকে, ওরা তো গল্প করতে থাকে। এদিকে গোসল শেষ করে আকাশ টাওয়াল পরে বের হয়। এতে আকাশের টাওয়াল পর্যন্ত ঢাকা ছাড়া বাকি বডি দেখা যাচ্ছে। খেলাধুলা করার জন্য আকাশের বডি অনেক শক্ত থাকে। আকাশ ওদের দেখে চিৎকার করে ওঠে, আপনারা এখানে আমাকে এভাবে যে দেখেন, প্লিজ কাউকে বলবেন না, নয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি এত ভয় কেন পাচ্ছ? তাছাড়া আমরাই তো। প্লিজ আমাকে ছেড়ে দিন আর রুম থেকে যাও। তুমি কি আমাদের বের করে দিচ্ছ? আসলে আমি চেঞ্জ করে একটু ঘুমানোর চেষ্টা করব, অনেক পরিশ্রম হয়তো সেজন্য। এত পরিশ্রম করো বলেই তো তোমার এমন বডি হয়েছে। প্লিজ আপনারা এখন যান এখান থেকে, ইরা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ইরাকে ভয় পাও নাকি? দেখুন, উনি এমনিতে আমাকে দেখতে পারে না, তার উপর ওনাদের বাসায় থাকি। এখানে এসে যদি দেখে আপনারা এই রুমে, তাহলে আপনাদের তো কথা শোনাবে, সাথে আমাকে। ও, সাহস আছে নাকি আমাদের কিছু বলার? আপনাদের তো বলবে না, কিন্তু আমাকে অনেক কথা শোনাবে। রিমু আর কিছু বলতে যাবে, তখনই ইরা রুমে ঢুকে আকাশ কিছু বলতে যাবে, রিমু বাধা দেয়। এতে উল্টো ইরা এসে আকাশের উপর পড়ে, আর আকাশ ফুলের পড়ে যায়, আর আকাশের উপরে ইরা। দেখে যেন একটা রোমান্টিক ফিল আসে। তা দেখে ওরা তো অবাক, একসাথে দুজনে উঠে পড়ে। সরি, আমি বুঝতে পারিনি। আকাশ, তুমি কেন সরি বলতেছো? মেয়ে মানুষ তো সরি বলে না। এটা বলে কি বোঝাতে চাস তুই? হুম। কোনো কিছুই না। আচ্ছা, আপনারা যান এখন, আমি এখন ঘুমাবো। আমাকে সাথে নিয়ে নাও। এই না, আমি শুভ। ওনার রুম তো খালি আছে, ওখানে এসে ঘুমান। আরে, আমরা তো তোমার পাশে ঘুমানোর কথা বলতেছি। সি, এসব কি বলছেন? কেন, তুমি এর আগে কোনো মেয়ের পাশে ঘুমাওনি? কই না তো। পাশে তো ঘুমাও না, কিন্তু একটু আগে যা করলে তা কম কিসের? ওটা কি ইচ্ছে করে করেছে নাকি? তোরা কিন্তু একদম বাড়াবাড়ি করবি না। এখনই এখান থেকে বের হয়ে চল আমার সাথে। তুই এভাবে তাড়িয়ে দিবি আমাদের? দিব। আসবো না তোর বাসায়। এদিকে ওদের বের করে নিয়ে আসে। 3 দিন আকাশের প্রথম ম্যাচ হবে, সেই জন্য বাড়িতে এসে ওর বন্ধুদের সাথে দেখা করে আর ওর বাবা মার সাথে দেখা করে। আচ্ছা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না আম্মু, রফিক আঙ্কেল অনেক ভালো, আর আন্টিও। আমাকে আজকে যেতে হবে। আরেকটা দিন থেকে যা। না আব্বু, যেতে হবে আমাকে। এই নে কিছু টাকা, এই টাকা খরচ করিস। আচ্ছা আব্বু, আমি তাহলে আসি এখন। এদিকে আকাশ চলে আসে ঢাকায়। পরের দিন আকাশের ম্যাচ। এইদিকে আচ্ছা, আমরা শুনলাম কাল নাকি আকাশ খেলবে। কিসের খেলা? আরে, ক্রিকেট খেলার কথা বলতেছে। ও তাই বল, তাহলে তো খেলা দেখতে যেতে হচ্ছে। তাহলে ইরাকে সাথে করে নিয়ে যাব। সেটাই করব। পরদিন আকাশ ইরার বাবা মা থেকে বিদায় নিয়ে মাঠে চলে আসে। মাঠে বসে থাকে এক জায়গায়। সেখানে ওদের দলের আরো কয়েকজন ছিল। ওরা ব্যাটিং করে 210 রান নিল। এরপর আকাশের দলের টিম আসে ব্যাটিং করার জন্য। মোটামুটি ওরা ভালোই ব্যাটিং করে। 20 ওভারে ওদের মধ্যে 16 ওভারে রান করলো 140, কিন্তু উইকেট পড়ে গেল 6টার মতো। দলের অবস্থা অনেক খারাপ, কেননা একজন ইনজুরি হয়েছে সেজন্য। তার উপর 4 ওভারে ওদের 70 রান নিতে হবে। কি ব্যাপার, আমাকে কখন নামাবে? তোমাকে নামাবো সবার শেষে। মানে কি, আমি তো ব্যাটিং করব, তুমি আমাকে বোলারদের সাথে কেন নামাবে? আমি দলের ক্যাপ্টেন, আমি কখন কাকে কোথায় নামাবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? আমাকে তো অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে, তাহলে সবার শেষে কেন নামবো আমি? রফিক স্যার বলাতে তোকে দলে রেখেছি, বুঝলি? নয়তো তোকে দলেই রাখতাম না। এইদিকে রাজীব ক্যাপ্টেন, সেজন্য কিছু বলতে পারছে না। এদিকে রফিক চৌধুরী এখানে নেই, উনি একটু পরে আসে। এসে এই অবস্থা দেখে। কি ব্যাপার রাজীব, আকাশ কি এখনো মাঠে নামেনি? স্যারও কি পারবে শুধু শুধু মাঠে নামাবো? একজন তো ইনজুরিতে আহত হলো, ও যদি ভালো হয় তাহলে তো ব্যাটিং করবে, না ভালো না হলে আকাশকে নামিয়ে দেব। কিন্তু স্যার, আমি যা বলেছি তাই যেন হয়। ঠিক আছে।
এইদিকে রাজীব অনেক বিরক্ত হয়, কেননা রাজীব আকাশকে ঠিক দেখতে পারে না। রফিক স্যারের কথা মতো আকাশকে মাঠে নামানো হলো। এদিকে 4 ওভার বাকি আছে, মোট 140 রান হলো। এদিকে আকাশ প্রথম 6 বল খেলে 12 রান নিল। এদিকে ইরা, তানু, রিয়া, রিমু ওরাও মাত্র আসলো। ইরা, তোর জন্য শেষ সময়ে আসতে হয়েছে। তোদের আসতে বলেছে কে শুনি? চুপ করে খেলা দেখো। এদিকে আকাশ 6 বলে 12 রান হয়, সেজন্য আকাশ সামনে খেলতে থাকে। মোটামুটি 4 আর 6 রান নিয়ে খেলতে থাকে। এতে স্টেডিয়ামের সবাই হইহুল্লোড় করতে থাকে। রিয়া, রিমু আর তানু তো খুশি হয়ে যায়, কেননা আকাশ অনেক ভালো খেলতে থাকে। এতে রফিক চৌধুরী ও কিছুটা অবাক হয়। মোটামুটি 19 ওভারে ওরা 190 রান করে। এদিকে আর 1 ওভারে রান দরকার 20। রাজীব আকাশের খেলা দেখেছো? ও এত ভালো খেলবে আমি তো বুঝতে পারিনি। এরপর থেকে ওকে আগে নামাবে। ঠিক আছে স্যার, তাই হবে, কিন্তু ম্যাচ জিতবো তো? যদি 6টা বল আকাশ নিজে খেলে তাহলে জেতার আশঙ্কা থাকবে। দেখি কি হয় তাহলে। এদিকে রিয়া, তানু, রিমু তো আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইরার এইদিকে তেমন একটা আগ্রহ নেই। এইদিকে দৌড়ে 2 নেওয়ার মতো অবস্থা হলে রান নেয়, নয়তো রান নেয় না, যা রাজীব থেকে শুরু করে বাকিরাও বুঝতে পারে। এইদিকে 4 আর 6 মধ্যে দিয়ে 5 বলে রান হয় 16। শেষ বলে দরকার 4 রান। এদিকে পুরো গ্যালারি জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি হতে থাকে। শেষ বলে আকাশ 4 মেরে পুরো ম্যাচটা জিতে নিল। এতে তো বাকিরা অবাক হয়ে যায়, কেননা 24 বলে 70 রান হবে, তা ওরা ভাবতেও কখনো পারেনি। এদিকে মাঠ ছেড়ে আকাশ রুমে আসে। অন্যদিকে ইরার বান্ধবী ওরা তো মহা খুশি হয়ে যায়। এইদিকে সরি, আমি বুঝতে পারিনি তুমি এত ভালো খেলো, নয়তো তোমাকে আগেই নামাতাম। সরি বলার কি প্রয়োজন? তাছাড়া তুমি ক্যাপ্টেন, তোমার কথা শুনে তো সবাই চলবে। চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সাথে ওপেনিং করবে। কি বলছেন? সত্যি বলছি। এদিকে আকাশ তো খুশি হয়ে যায়। এদিকে বাকি ম্যাচগুলো খেলতে থাকে। এভাবে 5 মাস কেটে যায়। আকাশ র্যাঙ্কে অনেক ভালো করেছে এই কয়েক মাসে, সেই জন্য। আকাশ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সেটা? তোমাকে জাতীয় দলে নেওয়া হবে। সত্যি বলছেন স্যার? সত্যি। তবে একটা কথা। কি কথা? তোমাকে এখন থেকে কোয়ার্টারে থাকতে হবে। ওখানে থেকে আরো ভালো অনুশীলন করতে হবে। তাহলে আমি কালকেই আমার সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। সেটা ভালো হবে। আমি তোমার জন্য কোয়ার্টারে রুম নিয়েছি, তুমি শুধু গেলেই হবে। তাছাড়া কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে আঙ্কেল। এখন তাহলে এখানে একটা সাইন করে দাও, আর কিছু টাকা জমা দিতে হবে তোমাকে। কত টাকা দিতে হবে? এই তো 3 থেকে 4 লক্ষ টাকা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? আমি তোমাকে আপাতত এই টাকা ধার দিব, তুমি যখন বেতন পাবে সেখান থেকে আমাকে দিয়ে দিও। কথাটা বলা মাত্র এই আকাশের চোখে পানি এসে যায়, কেননা এরকম ভাবে কেউ ওর জন্য ভাববে তা বুঝতে পারেনি। কান্না করতে হবে না, তবে একটা কথা। কি কথা? খেলাধুলা মন দিয়ে খেলবে। এখন চলো বাসায় যে খুশির সংবাদটা দেই সবাইকে। এরপর বাসি এসে জানায় সবাইকে। এরা তো কথাটা শুনে খুশি হবে নাকি মন খারাপ করবে সেটাই বুঝতে পারছে না। কেন আকাশকে যদিও দেখতে পায় না, কিন্তু তাও আকাশ চলে যাওয়াতে ওর একটু মন খারাপ হয়। কি রে, তুই কি খুশি হলি না? আরে আব্বু, আমি তো অনেক খুশি। আকাশ, তুমি তাহলে তোমার সবটা গুছিয়ে নাও, আমি কালকে তোমাকে দিয়ে আসবো। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ বের হয়ে যায়, কিন্তু ইরা আকাশের সাথে দেখা করেনি। কয়েকদিন চলে যায়। ইরা এবার আকাশকে মিস করা শুরু করে দিল, কেননা আকাশ থাকলে সারাদিন ওদের ঝগড়া করেই দিন পার হয়ে যায়। এভাবে কয়েকদিন পরে ইরার বান্ধবী এসে আকাশকে দেখতে না পেয়ে ইরাকে বলে কথাটা। ও তো এখন মেসে থাকে। তোদের বাড়িতে থাকলে সমস্যা কি ছিল? আরে ও এখন জাতীয় দলের চান্স পেয়েছে, সেই জন্য ওখানে প্র্যাকটিস করতেছে, সেই জন্য ওখানে কোয়ার্টারে থাকতে হচ্ছে ওকে। উফ, কত যে মিস করতেছি ওকে। চল আমরা ওর সাথে দেখা করে আসি। তাহলে কালকেই যাই। আমি এসে কি করব? আসলে সমস্যা কি? তাছাড়া কয়েকদিন পর তো আকাশকে টিভিতেই দেখাবে, সেজন্য হয়তো যেতে চাইছে না। তোরা যা, আমি যাব না। এদিকে ওরা তো চলে যায়। 4 মাস হয়ে যায়। ইরার ফাইনাল পরীক্ষা চলে আসে, সেই জন্য অন্যদিকে আর ভাবছে না। অন্যদিকে আকাশও এই 4 মাস প্র্যাকটিস করে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। একদিকে ইরার পরীক্ষা, অন্যদিকে আকাশেরও প্র্যাকটিস।
এক কথায় ওরা এখন সবাই ব্যস্ত যে যার কাজে। 1 মাস যাওয়ার পরে ইরা ওর পরীক্ষা শেষ হলো আর আকাশেরও কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হলো, কেননা আর 1 মাস পরেই বিশ্বকাপ শুরু হবে। সেজন্য আকাশকে ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য। সেজন্য আকাশ আসে রফিক চৌধুরীর কাছে। আঙ্কেল, আসবো কি? হ্যাঁ আসো। তা তোমার প্রস্তুতি কেমন চলতেছে? জি আঙ্কেল, অনেক ভালো। তা শুনলাম তোমাকে ছুটি দেওয়া হয়েছে। জি আঙ্কেল, আসলে 5 মাস তো টানা ছিলাম, সেজন্য 7 দিনের ছুটি দিল। তাই ভাবলাম আজকে রাতেই আমি ফিরে যাব বাড়িতে। তাই আন্টির সাথে দেখা করতে এসেছি। তাছাড়া আন্টির সাথে তো 5 মাস ধরে দেখাই হয় না। তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। এইদিকে আকাশ অপেক্ষা করে, অন্যদিকে ইরা তখন বাসায় ছিল। নিচে নেমে দেখে আকাশ বসে আছে, সাথে ইরার মাও। কি ব্যাপার আম্মু, তুমি এখানে কেন? আকাশ ছুটি পেয়ে বাড়িতে যাবে, সেজন্য আমার সাথে দেখা করতে এসেছে। তাছাড়া ইরা, তোর তো পরীক্ষা শেষ, তাহলে তুইও আকাশের সাথে গ্রামে যা। আম্মু, আমি কেন ওর সাথে যাব? ওর সাথে যাবি বলতে তোর নানার বাড়িতে যাবি। আমি শুনলাম ওদের বাড়ি আর তোর নানার বাড়ি প্রায় কাছাকাছি। তুই তো অনেক মাস হয়েছে তোর নানার বাড়িতে যাস না, সেই জন্য ওর সাথে যেতে তো পারিস। ও 7 দিন থাকবে, আবার ওর সাথে ফিরে আসতে পারবি। কোনো দরকার নেই আম্মু। দরকার আছে, তোর নানা অসুস্থ, আমরা তো যেতে পারবো না, সেই জন্য তোকে যেতে হবে। যদি অবস্থা বেশি খারাপ হয় আমাদের জানাবি, আমি আর তোর বাবা তাহলে এসে দেখে যাব। ঠিক আছে, তা কবে যেতে হবে? আকাশ তো বলছে আজকেই যাবে। তুই একটা কাজ কর, আমি আকাশকে ম্যাচ থেকে ওর পোশাক আনতে বলি, ততক্ষণে তুই নিজের ব্যাগ গুছিয়ে নে। আন্টি, আমি তো ব্যাগ গুছিয়ে এনেছি। তাহলে তো ভালোই হলো। ইরা, তুই উপরে এসে ব্যাগ গুছিয়ে নে, আমি ততক্ষণে আকাশের সাথে কথা বলে নিচ্ছি। এদিকে আকাশের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, এই নাও কিছু টাকা। আমার কাছে টাকা তো আছে। তুমি আর ইরা টিকিট কেটে নিও। তাছাড়া ইরাকে তো চিনো, ও একটু রাগী, তবে মনটা অনেক ভালো। তুমি একটা কাজ করো, তোমাদের তো বাড়িতে পৌঁছানো প্রায় রাত 3টা বেজে যাবে, আর ওর নানার বাড়িতে কেউ নেই যে ওকে আনতে যাবে। সেজন্য রাতে তুমি ওকে তোমার বাসায় নিয়ে যেও। কিন্তু এরা কি রাজি হবে? তাছাড়া আন্টি, ওকে আমার বাসায় নিয়ে গেলে এরা কি ভাববে? তাছাড়া আমাকে এতটা বিশ্বাস করা কি ঠিক হবে? তুমি এতগুলো দিন আমাদের সাথে ছিলে, আমি কি চিনতে ভুল করবো নাকি তোমাকে? তুমি আর ইরা কতদিন বাড়িতে একা একা ছিলে, তখন যেমন ক্ষতি করনি এখনো করবে না। ও তোমার সাথে এলে তোমার খরচ বাড়িয়ে দেবে। বাস থেকে নেমে আমাকে কল দিও, আমি তখন ইরাকে বলে দিব তোমার সাথে যেন যায়। ঠিক আছে আন্টি, আমি বাবা মাকে কল দিয়ে বলে দেই এরার জন্য আলাদা একটা রুম গুছিয়ে রাখার জন্য। আচ্ছা, কথা বলে নাও, নাস্তা করে বের হয়ে নিও। আকাশ ওর বাবা মার সাথে কথা বলে নেয়। এদিকে ইরা রেডি হয়ে নিচে নামে। এরপর ওরা নাস্তা করে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। এসে টিকিট কেটে দুজনেই বসে পড়ে। তখন রিয়া কল দিয়ে কথা বলে আকাশের সাথে। একে একে রিমো আর তানুও কল দেয়, ওদের সাথে কথা বলতে শুনে। সমস্যা কি? কই, কি সমস্যা? সমস্যা যদি নাই থাকবে তাহলে এত কথা কিসের শুনি? ওরা তো আপনারই বান্ধবী, কথা তো বলাই যায়। তাই বলে ওদের সাথে কেন? ওরা কল দিলে আমি কি করব? এদিকে কিছুটা ঝগড়ার মতো করে কথা শেষ হয় ওদের, আর ঘুমিয়ে পড়ে। কখন যে দুজনের মাথা এক হলো ওরা তা নিজেরাও জানে না। ওরা যেখানে নামবে ওখানে কন্ট্রাক্টর ওদের ডেকে ওঠায়। তখন রাত 3টা, ওরা দুজনেই নেমে দাঁড়িয়ে আছে। এত অন্ধকার রাতে একা একা যাব কি করে? আকাশে মনে পড়লো ইরার মায়ের কথা, সেজন্য ওনাকে কল দেয়। কল দিলে কথা বলে, ইরার দিকে ফোনটা দেয়। ইরা কথা বলে আকাশকে আবার ফোনটা দেয়। তাহলে চলুন যাওয়া যাক। দেখুন, রাস্তায় বা জঙ্গলে নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবে না ভুলেও। বাসায় একা পেয়ে যেখানে কিছু করিনি সেখানে এখন করব কি করে? ইরা আর কোনো কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। রিক্সা বা কোনো কিছুই নেই, সেজন্য ওদের হেঁটে যেতে হচ্ছে বাসায়। বাসায় এসে আকাশ দরজায় টোকা দিতে ওর মা দরজা খুলে দেয়। এতে ইরা ওনাকে সালাম দেয়। ভিতরে আসো মা, তুমি আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার ছেলে যেখানে ছিল সেখানে অসুবিধে তো হবেই। আকাশ, তুই কি কিছু বলেছিস? বিশ্বাস করো আম্মু, আমি কিছুই বলিনি। তাহলে ও মিথ্যা বলছে? কেন না, উনি কখনো সত্যি কথাই বলে না। তুই চুপ থাক। ইরা, তুমি আমার সাথে চলো।
এদিকে রাত্রে ওরা পার করে দেয়। সকালে আকাশ মা ওদের জন্য অনেক পিঠা আর নাস্তা বানাতে থাকে। এরা তো কখনো এসব পিঠা খায়নি, সেজন্য খেতে বসে যায় একাই। পিঠা খাওয়া শেষ হলে, আন্টি আমাকে এখন যেতে হবে। কোথায় যাবে? নানার বাড়িতে, নানা অসুস্থ তাই দেখতে যাব। আকাশ তুই বরং ইরাকে দিয়ে আয়। ঠিক আছে আম্মু। এরপর ইরা ওর ব্যাগ গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে পড়ে। তখন রাস্তার ধারে দেখা হয় শাকিল আর বাবুর সাথে। অন্তরও ছিল। ওরা আড্ডা দিচ্ছিল। যদিও ওরা জানে আকাশ বাড়িতে এসেছে, কেননা আকাশ ওদের আগে জানিয়েছে। ওরা তো আকাশকে দেখে এগোতে থাকে। তা দেখে ইরা ভয় পেয়ে আকাশের পিছনে লুকিয়ে পড়ে। তা দেখে ওরা অবাক হয়। প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে। আরে ওরা আমার বন্ধু হয়, আপনার ক্ষতি করার জন্য আসেনি, এসেছে আমাকে দেখে, সেজন্য লুকিয়ে না থেকে বের হয়ে আসুন। সত্যি আসবো তো? হ্যাঁ আসুন। এবার ইরা বের হয়। এদিকে ওরা ইরাকে দেখে তাকিয়ে আছে, কেননা ইরা দেখতে কেমন ছিল তা তো আপনারা গল্পের প্রথমেই জেনেছেন। কিরে বন্ধু, তুই বিয়ে করে নতুন বউ নিয়ে ঘুরতে বের হলি, অথচ আমরা তোর ছোটবেলার বন্ধু হয়েও জানতে পারিনি। বন্ধু তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। কত আশা ছিল তোর বিয়েতে আনন্দ করব, কিন্তু তুই তো বিয়ে আগেই সেরে নিলি। তা ভাবি আপনার নাম কি? এদিকে ওদের এক একজনের কথা শুনে ইরা তো রেগে মুখ লাল করে ফেলে। ওই শয়তানের হাড্ডি, আমি তোদের কোন কালের ভাবি লাগি রে? আরে বন্ধু তোরা চুপ কর, আমি ওনাকে দিয়ে আসি, তারপর তোদের সাথে আড্ডা দিব। আচ্ছা, ভাবিকে বাসে রেখে আয়। তাছাড়া ভাবি চাইলে আমাদের সাথে বসে আড্ডা দিতে পারেন। আপনাদের কতবার বলবো? কথাটা শেষ করার আগে কল দেয় ইরার আম্মু। সেজন্য কথা বলার জন্য সাইডে এসে হাঁটতে থাকে। এদিকে আকাশ ওদের সাথে কথা বলে। তখন আকাশ লক্ষ্য করে একটা গাড়ি ইরার দিকে আসতেছে। ইরাকে জোরে বলে, কিন্তু ইরা ততক্ষণে দেরি করে ফেলে। সেজন্য আকাশ দৌড়ে এসে ইরাকে বাঁচায়। এতে আকাশের হাত একটু কেটে রক্ত বের হতে থাকে। তাই ইরা ওর ওড়না আকাশের হাতে বেঁধে দেয়। অন্তর অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ইরাকে ভিডিও করছিল, আর মোবাইলে ওই গাড়ি আসতে দেখে আকাশকে বলে। সেজন্য গাড়ি আসা থেকে হাতে ওড়না বেঁধে দেওয়া পর্যন্ত সব ভিডিও করে নেয়। এইদিকে ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। এখানে ধন্যবাদের কিছু হয়নি, আমি আমার দায়িত্ব থেকে করেছি। আপনার পরিবার আমার জন্য যা করেছে তা আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, এবার আমি যেতে পারবো? আপনি তাহলে ডক্টর দেখিয়ে নিন আগে। তাছাড়া আমি তো এখানকার কিচ্ছু চিনি না, নয়তো আমি নিয়ে যেতাম। সমস্যা নেই, সাবধানে যাবেন। যাওয়ার আগে আমাকে জানাবেন, একসাথে ফিরে যাব। ওখান থেকে আকাশ চলে আসে বন্ধুদের কাছে, এসে আড্ডা দিতে থাকে। যদিও ডক্টরের কাছে যেতে হয়নি, কেননা কাটা তেমন একটা বেশি হয়নি। সেই জন্য কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে থাকে। তখন শাকিল বলে, তবে বন্ধু যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু অনেক কিউট, তোর সাথে মানাবিও। ওরা কোথায় আর আমরা কোথায়? তার রাতে কি তোর সাথেই ছিল? আমাদের তো 3টা রুম, বাকি যে রুমটা আছে ওটাকে আমি ঘুমাইছি, আর আমার রুমে ওকে ঘুমাতে দিয়েছি। তোর রুমে ওকে কেন ঘুমাতে দিলি? কি করব, তোরা তো জানিস ওই রুম তেমন একটা ভালো না। আচ্ছা এবার তাহলে ভালো করে আড্ডা দেই, চল। আচ্ছা চল, আমরা একবার স্যারের সাথে দেখা করে আসি। আইডিয়াটা মন্দ না, চল তাহলে। এবার ওরা স্যারের কাছে যেতে থাকে। ওখানে ওনার সাথে কথা বলতে থাকে। উনি অনেক খুশি হয়, কেননা আকাশের স্বপ্ন যে সত্যি হতে চলেছে। সেই জন্য একটু পরে ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ রাতের বেলায় শুয়ে আছে ওর বাবা মার সাথে কথা বলে। আচ্ছা মা, আমি তোমাদের যদি শহরে নিয়ে যাই, তোমরা কি থাকবে সেখানে? আমরা গ্রামের মানুষ, গ্রামেই আমাদের সব, সেজন্য গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না। তোর মা কিন্তু ঠিকই বলেছে। ঠিক আছে, এবার তাহলে শুয়ে পড়ো। অন্যদিকে ইরা ওর নানুর সাথে কথা বলতে থাকে। ওর নানুর অবস্থা তেমন একটা ভালো না বলে ইরা ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন সকালে রওনা দেয় আর চলে আসে। এদিকে এতে ইরার জন্য ভালোই হয়, কেননা ওর বাবা মা সাথে সময় কাটাতে পারবে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তখনই, আচ্ছা ইরা তো বড় হচ্ছে, এবারে ওর বিয়ে তো দিতে হবে। তোমার মেয়েকে বিয়ে করবে কে শুনি? যে করার সে এমনিতেই করবে। আচ্ছা আমি একটা কথা বলি। কি কথা? আচ্ছা আকাশের বাবা মার সাথে কথা বললে কেমন হয়? মন্দ হয় না, কিন্তু আকাশের পরিবারের অবস্থা তো জানোই। তোমার মেয়ে কি ওখানে থাকতে পারবে? সেটাও ঠিক। এইদিকে আকাশের সাথে কথা বলে জানতে পেরেছি ওনাকে গ্রামেই থাকবে ওর বাবা মার সাথে। আচ্ছা এই ব্যাপারটা এখন থাক, আমরা পরেও আলোচনা করতে পারবো এই বিষয়ে।
আচ্ছা তাই হবে। এখন তাহলে কি করবে? আপাতত আমরা ঢাকায় ফিরে যাই। তোমার মেয়ে যদি আকাশকে পছন্দ করে তাহলে তো আর কোনো চিন্তাও নেই। সে তো থাকবে না, কিন্তু তোমার যে মেয়ে রাজি হবে কিনা সেটাই তো সমস্যা। তা ওর উপরে ছেড়ে দাও, এখন ঘুমাও। 5 দিন পরে ঢাকায় ফিরতে হবে। ঘুমা তাহলে। ইরা তো ঘুমাচ্ছে। অন্যদিকে আকাশের ছুটি শেষ হয়ে আসে, সেজন্য আকাশ বাড়িতে আসে। ইরার বাবা মা ওনাদের দেখে তো আকাশ অনেক খুশি হয়। এরপর ওনাদের ঘরের ভিতর নিয়ে এসে নাস্তা করে। আকাশ, আমাদের তো ফিরতে লেট হবে কয়েকদিন, সেজন্য তুমি ইরাকে নিয়ে ঢাকায় ফিরে যাও আজকে। আর ইরা তো একা একা থাকতে পারবে না, সেজন্য আমরা ফিরা না পর্যন্ত তুমি আমাদের বাসায় থেকো। আচ্ছা আন্টি, তাই হবে। এদিকে আকাশ যাওয়ার সময় ইরাকে নিয়ে ঢাকায় ফিরে, কিন্তু মুখ ফুলিয়ে রেখেছে, যা আকাশ দেখে বুঝতে পারে। কি ব্যাপার, মুখ এভাবে ফুলিয়ে রেখেছেন কেন? আমার মুখ আমি যেভাবে খুশি সেভাবে করে রাখবো, তাতে আপনার কি? আরে সামান্য একটা কথা নিয়ে এত রেগে আছেন কেন? ওই, এটা তোর কাছে সামান্য ব্যাপার হলো? কোনটার কথা বলতেছো? ওই মেয়ে দুটো কে ছিল? গ্রামে ওই মেয়ে দুটো, আর ঢাকায় আমার বান্ধবীদের নিয়ে কত মেয়ে লাগে তোর শুনি। ওরা আমার সাথে কথা বললে আমার কি দোষ? সব দোষ তোর। তুই কেন মেয়ে দেখলে কথা বলবি বল? আমার দোষ না দিয়ে নিজের বান্ধবীদের দোষ তো দিতেই পারেন। ওরা তো আমার বান্ধবী, ওদের যতই বলবো ওরা কথা শুনবে না, সেই জন্য তোকে বলা। আমি কথা বললে তোমার সমস্যা হয় কিভাবে? অনেক সমস্যা হয় আমার। কি সমস্যা? তা এখন জানতে হবে না, রাতে আমার সাথে ঘুমাবি। আন্টি তো তাই বলল। মনে থাকে যেন। বাবা মা মনে হয় 2-3 দিন আসবে না, সেই জন্য আমার সাথে থাকতে বলেছে। আন্টির সাথে কথা হয়েছে আমার। এদিকে রাতে ওরা বাড়িতে ফিরে আসে। এদিকে আকাশ ওর রুমে যায় আর ইরা ওর রুমে। এদিকে আকাশ গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর ইরা আকাশের রুমে আসে। এসে দেখে আকাশ টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। আকাশের শরীর থেকে পানির ফোঁটা ফোঁটা পড়তে থাকে। তার দিকে ইরা তো তাকিয়ে আছে। এদিকে ইরা যে রুমে এসেছে তা আকাশ খেয়াল করেনি। সে যেন টাওয়াল খুলতে যাবে তখনই এই না 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 না। ইরার কথা শুনে টাওয়াল পেঁচিয়ে নেয়। কি ব্যাপার, তুমি এখানে কেন, তাও এত রাতে? তুমি এখন গোসল কেন করতে গেলে? গরম লাগছিল বলে গোসল করেছি, কিন্তু তুমি কেন আসলে? আমি তো এসেছি তোমাকে ডাকার জন্য। এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? মা কি বলেছে ভুলে গেলে? কই না তো, সবই মনে আছে। তাহলে আমার রুমে আসো, সব পরে নিয়ে। কথা বলে ইরা তো চলে যায়। এদিকে আকাশ রেডি হয়ে রুমে আসে, কিন্তু ইরা আয়নার সামনে দাঁড়িয়েছিল। ইরাকে দেখতে তেমন একটা ভালো লাগছিল না। এটা কি পরলে? একটুও ভালো লাগছে না। তাহলে কি খুলে ফেলবো? খুলে ফেললেই ভালো হয়। ইরা গেঞ্জিটা খুলতে যাবে তখনই এ কি করছো? তুমি তো বললে ভালো লাগছে না, সেই জন্য খুলে রাখতে। তাই বলে আমার সামনে তো খুলতে বলিনি। সে যাই করি, আমার যেখানে সমস্যা নেই সেখানে তোমার সমস্যা কি করে থাকবে? তুমি দেখি নির্লজ্জ হয়ে গেছো এই কয়েকদিনে। সবে তো মাত্র শুরু, এখন দরজা বন্ধ করো। দরজা কেন বন্ধ করব? আমি দরজা বন্ধ করতে বলেছি, মুখ বড় করতে বলিনি। একটা মেয়ে একটা ছেলে একই রুমে, তার উপর দরজা বন্ধ করলে লোকে কি বলবে? এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কেউ কি আছে যে কিছু বলবে? আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি শাড়ি পরতে পারো? আমি আগে তো কাউকে পরাইনি শাড়ি। আমি নিজেও শাড়ি পরি না কখনো। তাহলে আজকে পরার কি দরকার? একটা স্পেশাল কারণ আছে। আমি রেডি হচ্ছি, তুমি এখানে বসে বসে ইউটিউবে শাড়ি পরিয়ে দেওয়ার ভিডিও দেখো, ততক্ষণে আমি বাকিটা পরে নেই। এদিকে ইরা সাজতে থাকে, অন্যদিকে আকাশ ভিডিও দেখতে থাকে আর বুঝতে থাকে। 20 মিনিট পর মোটামুটি কিছুটা শেখা হলো। এদিকে ইরা সেজে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নাও এবার পরিয়ে দাও বলে আকাশের দিকে শাড়ি এগিয়ে দেয়। আর আকাশ তো ইরার দিকে তাকিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কেননা অনেকে বুঝতে পেরেছেন কি কারণ থাকতে পারে, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তাদের আর বোঝাতে পারবো না, যারা বুঝতে পেরেছো তারা কাউকে বলতে যেও না। আকাশ বিছানায় পড়ে যেতে চাইবে, ইরা ধরে ফেলে। কি হলো, অজ্ঞান হলে কেন? আসলে আমার প্রথম। তুমি যে শাড়ি প্রথম পরাচ্ছ সেটা তো বুঝলাম। আমি শাড়ির কথা বলিনি।
তাহলে কিসের কথা? আমি কখনো এত কাছ থেকে কোনো মেয়েকে এভাবে দেখিনি, সেজন্য প্রথম দেখাতেই একটু মাথা ঘোরাচ্ছে। তোমার তো মাথা ঘোরাচ্ছে, কিন্তু আমার তো। তোমার কি? কিছু না, এখন শাড়ি পরাও তাড়াতাড়ি করে, সময় চলে যাচ্ছে। এরপর আকাশ শাড়ি তো পরাতে থাকে। এদিকে আকাশের প্রতিটা স্পর্শে ইরা বারবার কেঁপে ওঠে। শীতকালে পানি শরীরে পড়লে যেমন কেঁপে ওঠে, ঠিক তেমনভাবে। শাড়ি তো পরা শেষ, এবার কুচিটা গুজে দিলে শেষ কাজ। এই নাও, কুচিটা নিজে গুজে নাও। সবটা যখন করলে তখন এটাও তুমি গুজে দাও। এটা পারবো না, এটা করতে হলে। জানি আমি, সেই জন্যই দাও তুমি। ইরার কথা মতো গুজে দেয়। এতে ইরা আরো বেশি শিহরিত হয়। এতে আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরতে আকাশের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যার জন্য ও নিজেও জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে। কথাটা শুনে অবাক হয়, কেননা আকাশ নিজেরও মনে ছিল না আজকে যে ওর জন্মদিন ছিল। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, গিফট লাগবে। জন্মদিন তো আমার, তাহলে গিফট তো আমার পাওয়ার কথা। ভুলেই গিয়েছিলাম, আজকে তোমাকে এমন গিফট দিব যা তুমি সারা জীবন ধরে মনে রাখবে। কি সেটা? আগে বলো, আমাকে দেখা শেষ হয়েছে নাকি আরো দেখা বাকি আছে? হুম, এখনো বাকি আছে, মনে তো চায় দেখতে থাকি। তাহলে দেখতে থাকো, ততক্ষণে তোমার গিফট দিয়ে দেই আমি। এই বলে এরপর যা হয়েছে তা শুনতে হবে না, কেননা শুনতে চাইলেও বলতে পারবো না। এরপর কি হয়েছে তা আপনাদের অজানা থাক, কেননা এতে সব দিক দিয়ে ভালো হবে। সকালবেলায় গিফট কেমন ছিল? এমন গিফট দিলে যা সারা জীবন মনে থাকবে। কিন্তু কাজটা করা কি ঠিক হয়েছে? কেন, এতে কোনো সমস্যা? তুমি ভালো করেই জানো এতে অনেক সমস্যা হবে। তাছাড়া আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? বাবা মা কোনো কিছু বলবে না জানলেও। আচ্ছা, তোমার কি মাথার তার ছিঁড়ে গেছে? আমার মাথা তো তার ঠিকই আছে। যেদিন তুমি সত্যিটা জানতে পারবে না, সেদিন বুঝবে তুমি কত কি মিস করলে। মানে কিসের সত্যি? এখন বলবো না, পরে বলবো। যেদিন বিশ্বকাপ হাতে পাবে সেদিন আমি তোমাকে সেই সত্যিটা বলবো। ততদিন যদি আমি দেখি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছো না, তাহলে তোমার কি অবস্থা করব তা তুমি ভাবতেও পারবে না। ওকে? ধমক দিচ্ছ নাকি? তেমন কিছুই ভেবে নাও। এদিকে আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, আপনাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে জানি, কিন্তু চিন্তা করবেন না। গল্পের সাথে থাকেন, দেখবেন অনেক তত্ত্ব আর রহস্য আপনারা জানতে পারবেন। এদিকে ইরা যে বাড়িতে এসেছে তা তানুরিয়া আর রিমু জানতে পারে, সেজন্য ওরা সে দেখা করতে এসে ইরাকে এরকম অবস্থায় দেখে। কি রে, তোর চোখে মুখে এইসব কি? মনে হচ্ছে রাতে অনেক ধকল গেছে। জার্নি করে এসেছি তো, সেই জন্য এরকম মনে হচ্ছে। এটা তো জার্নি করার মতো লাগছে না। তাহলে কিরকম লাগতেছে? মনে তো হচ্ছে রাতে অনেক ধকল গেছে, গলায় তো দাগ হয়ে আছে। রিয়ার কথা শুনে ইরা দৌড়ে আয়নার সামনে আসে, দাগ দেখতে পেয়ে চমকে ওঠে। হাই আল্লাহ, এখন কি করব? ওরা তো সব বুঝে যাবে মনে হচ্ছে। যে করেই হোক ওদের এখান থেকে ফেরাতে হবে। কি রে, কি ভাবছিস? আরে গরমে তো অবস্থা শেষ, চুলকানোর জন্য হয়তো এরকম দাগ হয়ে আছে। আমার তো তা মনে হচ্ছে না। তোদের ইচ্ছে ভাবতে পারছি। তা এখন এখানে কেন আসলি তা আগে বল আমাকে। আমরা কি আসতে পারি না? তা পারিস, তাই বলে আজকেই তোদের আসতে হবে? কেন রে, বাসায় কি কাউকে নিয়ে এসেছিস নাকি? বাসায় কেন কেউ আসবে? আচ্ছা চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। তোরা ড্রয়িং রুমে যা, আমি রেডি হয়ে বের হচ্ছি। তাড়াতাড়ি নামবি কিন্তু। এদিকে ওরা তিনজন ড্রয়িং রুমে বসে টিভি দেখে। এদিকে আকাশ বাসার বাইরে ছিল, সেজন্য যখনই মেন গেটে কলিং বেল দিতে যাবে তখনই আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে কথা বলতে থাকে। কি হয়েছে বলো? তুমি কি বাসায় চলে এসেছো? এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছি। কেন বলো তো? এখন তোমাকে বাসায় আসতে হবে না, আমার বান্ধবীগুলো না জানিয়ে চলে এসেছে বাসায়। তোমাকে দেখলে ওরা অনেক কিছু সন্দেহ করবে। তুমি আপাতত বাইরে থাকো, আমি যখন কল দিব তখন আসিও বাসায়। আমি এখন ওদের সাথে বাইরে যাব, সেই জন্য তুমি ততক্ষণ বাইরে থেকো। ঠিক আছে, আমি তাহলে বাসার বাইরে একটা স্টেডিয়াম থেকে ঘুরে আসি।
ঠিক আছে, সাবধানে যেও। এদিকে আকাশ চলে যায়। এদিকে ইরা আয়নার দিকে দেখতে থাকে কোথাও কোনো দাগ আছে কিনা, সেই জন্য চেক করতে থাকে এক এক করে। সবটা চেক করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদের সাথে আর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। সন্ধ্যা হলে ইরা পাশে ফিরে আসে, সাথে আকাশকে কল দিয়ে আসতে বলে। এদিকে আকাশও চলে আসে। এরপর ওরা রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে একসাথে। জানি অনেকে বলবে ওরা তো বিবাহিত না, তাহলে কেন একসাথে ঘুমাচ্ছে? এর উত্তর জানতে হলে আপনাদের গল্পের বাকি কাহিনীগুলো পড়তে হবে, তাহলে আপনারা সবটা জানতে পারবেন। কেন হঠাৎ করে ইরা আকাশকে এতটা কাছে টেনে নিয়েছে, যে একই বিছানায় ঘুমাতেও ইরার একটুও ভয় হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই জানতে পারবেন যদি পুরো কাহিনী আপনারা জানার চেষ্টা করেন। সকালবেলা ওরা নিজেদের কাজ শেষ করতে থাকে। এই আকাশ নিজেও বুঝতে পারছে না ও আসলে কি করতেছে। এভাবে 3 দিন পার হয়ে যায়। সেজন্য ওরা নিজেদের বেড আলাদা করে ফেলে, মানে আগে যেমন আলাদা রুমে ঘুমতো সেইভাবেই ঘুমায়। সকালবেলায় ইরার বাবা মা আসে। ইরা, কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, কোনো অসুবিধে হয়নি। তা তোমরা এই 3 দিন খাবার খেলে কি করে? রান্না কিছু করেছো? না আন্টি, আমি বাইরে থেকে খাবার কিনে আনতাম, তারপর ওইগুলো খেতাম। ইরা, তুই যদি খাবার রান্না করা শিখে নিতি তাহলে তো তোমরা দুজনে রান্না করে খেয়ে নিতে পারতে। থাক আন্টি, এখন আপনি তো এসেছেন, বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন। আকাশ, তুমি আমার রুমে আসো, কিছু কথা আছে তোমার সাথে। জি আঙ্কেল, চলুন। এরপর ওনারা রুমে আসে। তারপর নিজেদের মধ্যে কি কথা বলে তা আপনারা এখন না জানলেও চলবে। এদিকে ওনার সাথে কথা বলে ইরার মা আর ইরার থেকে বিদায় নিয়ে চলে আসে ম্যাচে। ওখানে প্রতিদিন আকাশ প্র্যাকটিস করতে থাকে। এভাবে আরও 20 দিন কেটে যায়। এই 20 দিনে প্রায় সময় ইরা এসে দেখা করে যেত আকাশের সাথে। কয়েকদিন পরে বিশ্বকাপ, সেই জন্য আকাশ নিজেকে এইভাবে করে তোলে। আজকে আকাশের প্রথম ম্যাচ, সেই জন্য ইরা অনেক সুন্দর করে সেজেছে, সাথে ইরার বান্ধবীগুলো। ইরার বাবা তো বোর্ডের একজন সদস্য, সেই জন্য ইরা ওর বান্ধবীদের নিয়ে ভিআইপি কেবিনে এসে বসে আর গল্প করতে থাকে, সাথে খেলাও দেখতে থাকে। দেখলি তো, বাবার জন্য আমরা এখানে বসে খেলা দেখতে পাচ্ছি। আঙ্কেল না থাকলে টিকিট পেতেও কষ্ট হতো। এদিকে মাঠে আকাশ আর রাজীব নামে। তখন মাঠের মধ্যে একটা হইচই শুরু হয়। এদিকে প্রথম বলে রাজীব 1 রান সিঙ্গেল নিয়ে নেয়। এতে আকাশের ব্যাট করার সুযোগ হলো। এইদিকে ইরাসহ ওর বান্ধবীরা তাকিয়ে আছে আকাশের দিকে। এইদিকে প্রথম বলে আকাশ 6 মারে। এতে ইরা তো খুশি হয়, সাথে বাকিরাও খুশি হয়ে যায়। এভাবে খেলতে থাকে আকাশ আর রিয়াজ মিলে 6 ওভারে নিল 80 রান। তার মধ্যে 60 রান ছিল আকাশের। এভাবে কিছুক্ষণ পর রাজীব আউট হয়ে মাঠ ত্যাগ করে। এভাবে খেলা চলতে থাকে। 16 ওভারের সময় আকাশ আউট হয়ে যায়। এতে অনেকে চিন্তিত হয়ে যায়, কেননা আকাশ একাই 101 রান করে, তাও 50 বলে। এইদিকে আকাশ মাঠ চেয়ে উঠে আসে, তখন ওদের রান ছিল 190। এইদিকে উফ, আকাশ আজকের ম্যাচ তো ফাটিয়ে দিয়েছে। তা আর বলতে, আমি তো আজকেই বাবা মার সাথে কথা বলবো। কোন বিষয়ে? কোন বিষয়ে আবার? আমার আর আকাশের বিয়ের ব্যাপারে। সাতচুন্নি কোথাকার, আর একবার বিয়ের কথা বললে তোদের লাথি মেরে ফেলে দিব। তো এত হিংসে হচ্ছে কেন? এত ছেলে থাকতে তোরা ওর পেছনে কেন পড়ে আছিস? ওকে ভালো লাগে সেই জন্য। এইদিকে প্রথম ম্যাচে অনেকে ভালো করায়। রাজীব তো অনেক খুশি হয় আকাশের উপরে। তুমি তো ফাটিয়ে দিয়েছো। যতটুকু পারি ততটুকুই দলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। চিন্তা করো না, প্রথম ওভার তোমাকে দিয়ে করাবো। আমি প্রস্তুত আছি তার জন্য। এদিকে ওদের খেলা চলতে থাকে। এদিকে 20 ওভারে ওরা মোট 230 রান করে। এরপর বিপক্ষ টিম মাঠে নামে। প্রথম ওভার আকাশ করে আর একটা উইকেট পায়। এভাবে খেলা চলতে থাকে। মোটামুটি আকাশ বোলিং করে 5 উইকেট পায়। এতে তো আকাশকে সবাই আরও প্রশংসা করতে থাকে। গ্যালারি জুড়ে শুধু মেয়েরা আকাশের নাম ধরে ডাকতে থাকে, যা শুনে ইরার অনেক খারাপ লাগে। এদিকে ইরার বাবা ওখানে আসে। কিরে, কেমন লাগতেছে খেলা? সত্যি আব্বু, আকাশ তো প্রথম ম্যাচে ফাটিয়ে দিয়েছে। সেজন্য তো ওর নাম ধরে সবাই প্রশংসা করতে থাকে। কিন্তু আব্বু। কিন্তু কি? এখানে না, বাসায় ফিরে বলবো। ঠিক আছে। এদিকে খেলা আজকের মতো শেষ হয় আর আকাশের টিম জিতে যায়। আর আজকের ম্যাচ অফ দ্য ম্যাচ আকাশকে দেওয়া হয়। আর একটু পরে ইরা আকাশের সাথে দেখা করে, সেগুলো ওর বাসায় নিয়ে আসে। একটু পরে রফিক চৌধুরী ইরার রুমে আসে। কি যেন তুই বলবি বলছিলি? বাবা, আমি যে আকাশকে ভালোবাসি, আমি যে ওকে বিয়ে করতে চাই। তা যে সম্ভব না। কেন সম্ভব না?
আকাশ যে ভালো ছেলে তা তুমি নিজেই তো জানো। তাছাড়া আকাশ যেভাবে ভালো খেলতেছে ও উন্নতি করতে বেশি সময় লাগবে না। ব্যাপারটা তা না। আচ্ছা, আগে ফাইনাল শেষ হোক, তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা আব্বু? তা এখন বলবো না, ওই দিন বলবো। ঠিক আছে। এদিকে এরা ঠিকই জানে সেটা কি হতে পারে, কিন্তু গল্পের সাথে থাকলে তা আপনারাও জানতে পারবেন তাড়াতাড়ি করে। এদিকে রাতে আকাশের সাথে কথা বলে ঘুমিয়ে যায়। এদিকে দিন যেতে থাকে, ততই আকাশের ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। এই কয়েকদিনে আকাশকে নিয়ে বাইরে ঘুরে এসে ইরা তা বুঝতে পারে, কেননা চারিদিকে মেয়েরা ওকে দেখতে পেয়ে ছবি তোলার জন্য চলে আসে। তুমি চলো এখান থেকে। কেন? তুমি যাবে কিনা সেটা বলো। আচ্ছা, রাগ করতে হবে না, চলো। ওরা চলে আসে। এদিকে গ্রামে ওর বন্ধু আর আকাশের বাবা মাও অনেক খুশি হয় আকাশের এরকম সফলতা দেখে। এদিকে 5 ম্যাচ খেলা হয়, আর এই ম্যাচগুলোতে আকাশ প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা পুরস্কারও পায়। আর সবকিছু ইরা ওর বাসায় নিয়ে এসে রেখে দেয়। এইদিকে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলেন। আর মাত্র 3 দিন পরেই ফাইনাল। তুমি তো তোমার বাবা মার সাথে দেখা করার জন্য যেতে পারবে না। আমি গাড়ি পাঠিয়ে বা ইরাকে পাঠিয়ে দেব ওনাদের নিয়ে আসার জন্য। কিন্তু বাবা মা তো 2 দিনের বেশি থাকবেও না। আমি বরং ফাইনাল শেষ করে কয়েকদিনের জন্য যাব। তার দরকার হবে না, ইরা ওনাদের নিয়ে আসবে। তাছাড়া তোমার বাবা মা আসার পেছনে আরো কিছু কারণও আছে। কি কারণ আঙ্কেল? তা তোমাকে পরে বলবো। এখন আপাতত তুমি খেলায় মনোযোগ দাও, আমি বাকিটা দেখতেছি। তবে তোমার বাবা মা আসলে তুমি কিন্তু ওনাদের সাথে এখন দেখা করতে পারবে না। তাহলে কখন করব দেখা? তুমি দেখা করবে হাতে ট্রফি নিয়ে। ওনারা যখন তোমার হাতে ট্রফি দেখে যতটা খুশি হবে, ওইটা হবে ওনাদের খুশি। আর তুমি ওনাদের দেখে যতটা খুশি হবে, ওইটা হবে তোমার জন্য গিফট। এদিকে 2 দিন পার হয়ে যায়। আকাশ ওর কাজ চালিয়ে যেতে থাকে। এইদিকে ওরা কে কিভাবে খেলবে তা নিয়ে কথা বলতে থাকে। কথা বলার পর্যায়ে ওরা সবটা ঠিক করে নেয়। পরের দিন ফাইনাল শেষ জন্য ইরা ওর বান্ধবীর সাথে, ইরার মার সাথে আকাশের বাবা মা, আকাশের বন্ধুরাও এসেছে। কেননা আজকে ফাইনাল ম্যাচ, সেজন্য ওরা সবাই দেখতে এসেছে। কিছুক্ষণ পর খেলা হয়, কিন্তু আকাশের টিম আগে ব্যাটিং পায়নি, সেজন্য ওদের বোলিং করতে হয়েছে। একে একে আকাশের দলের বোলার বোলিং করতে থাকে। এদিকে আকাশকে বল করতে দিচ্ছে না, সেই জন্য। রাজীব, আমি বল করব কখন? তুমি যদি এখন বল করো তাহলে রান তো কম নেবে, কিন্তু যখন তোমার ওভার শেষ হয়ে যাবে তখন তো রান বাড়তে থাকবে। কিন্তু ওরা তো 8 ওভারে এবার 100 রান করেছে, তার উপর 2টা উইকেট। 10 ওভার শেষ হোক, এরপর তুমি ওভার করবে। আসলে তোমাকে ওভার দিলে তোমার হাতের উপরে প্রেসার পড়বে, পরে দেখা যাবে ব্যাটিং করার সময় কিছুটা ঝামেলা হবে। তা নিয়ে টেনশন করো না। এদিকে বাকিরা তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে ইরার বান্ধবীগুলো তো আকাশকে গিলে খাচ্ছে, সাথে অন্য মেয়েরাও। এই পেতনিগুলো আমার আকাশের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ওরা যদি এরকম ভাবে তাকিয়ে থাকে তাহলে তো নজর লেগে যাবে ওর। এখন কি করব আমি? বান্ধবীদের না হয় বোঝাতে পারবো, কিন্তু বাকিদের তো পারবো না। উফ, মাথায় কিচ্ছুই ঢুকছে না। কিভাবে কি যে করব, কিভাবে এদের থেকে আমার আকাশকে দূরে রাখবো। এইদিকে বিপক্ষ দলের ব্যাটিং শুরু হয়। ওরা 20 ওভারে 220 রান করে, আর ওদের 7 উইকেট গেল। তার মধ্যে 3 উইকেট আকাশ পেয়েছে। এবার 15 মিনিটের ভেতর এদিকে। আচ্ছা শোন, আকাশকে আমি বিয়ে করব, আর তোরা আজ থেকে ওকে দুলাভাই বলে ডাকবি। তোর কি মাথা ঠিক আছে? আমি তো সেম কথা বলি। তানু, তুই আকাশকে ভুলে যা। তোরা দুজনেই ভুলে যা, আমি ওকে বিয়ে করব। এদিকে ইরার বান্ধবীদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন আকাশের বাবা ওখানে আসে। কি হয়েছে ইরা? দেখেন না আব্বু, আমার বান্ধবীগুলো বলতেছে ওরা নাকি আকাশকে বিয়ে করবে। আমার ছেলে তোমাদের মধ্যে কাউকে বিয়ে করবে না। কেন আঙ্কেল, আমরা কি দেখতে খারাপ নাকি? দেখো, তোমরাও সুন্দর, কিন্তু আমার ছেলে আমি বিয়ে দিয়ে দিয়েছি। এই কথা শুনে ইরার বান্ধবীগুলো তো অবাক হয়, কেননা ওরা তো বিশ্বাসই করতে পারছে না। আঙ্কেল, মজা করবেন না। আব্বু, আপনি ওদের কথায় কিছু মনে করবেন না। আপনি খেলা দেখুন, আর আমি ওদের দেখতেছি। তুই ওনাকে আব্বু বলে ডাকছিস কেন? আমার যা খুশি তা বলে ডাকবো, তাতে তোর কি শুনি?
হুম হুম। এত রাগছিস কেন? তাহলে চুপচাপ খেলা দেখতে থাক, কোনো কথা বলবি না। এদিকে খেলা তো শুরু হয়। আকাশ আর রাজীব ভালোভাবে খেলতে থাকে। কয়েকটা ওভারের পর রাজীব ক্যাচ আউট হয়ে যায়, তবে রাজীব 30 রান করে। তখন আকাশের রান ছিল 50। 7 ওভারে ওরা 80 রান করে। এদিকে একের পর এক উইকেট পড়তে থাকে, কিন্তু রানও হতে থাকে। এদিকে উইকেট পড়ে যাওয়াতে সবাই একটু বেশি টেনশন করতে থাকে। এদিকে 2 ওভারে 30 রান দরকার। এদিকে উইকেট আর হাতে নেই। আকাশের সাথে আরেকজন বোলার বাকি আছে। এদিকে তখন 2.5 মিনিটের বিরতি দেওয়া হয়। পানি নিয়ে আসে রাজীব নিজেই, কেননা আকাশ কিছু কথা বলবে, আর এই বিষয়ে রাজীব রফিক চৌধুরীর সাথে আলোচনা করেই ডিসাইড করে। এইদিকে গ্যালারিতে থেকে ইরা আর বাকিরা তো টেনশন করতে থাকে। এদিকে রাজীব মাঠে আসে। আকাশ, ম্যাচ কিন্তু তোমার হাতে। তা আমি জানি, কিন্তু উইকেট যে এভাবে পড়ে যাবে তা তো ভাবতেও পারিনি। সেটা তো আমি নিজেও ভাবতে পারিনি। শোনো, আমি রফিক স্যারের কথা বলছি। আমরা ম্যাচ হারি বা বিজয় হই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি দৌড়ে রান নেবে না। এক কথায় সব বল তুমি নিজে খেলবে। কিন্তু এর ফলে যদি ম্যাচের উপরে এর কোনো আঘাত পড়ে? তা আমি সামলে নেব। তাছাড়াও ও তো ব্যাটিং করতে পারবে না। যা কিছু হয়ে যাক না কেন আমি সামলে নেব। তুমি শুধু একটু ধৈর্য নিয়ে খেলতে থাকো। তাই করব। এইদিকে সময় শেষ, সেজন্য বাকিরা বাহিরে চলে যায়। বোলার প্রথম বল করে, বল ব্যাটে লেগে বাউন্ডারি পর্যন্ত আসে, কিন্তু আকাশ রান নেয়নি, কেননা 1 রান নিবে না। যখন 2 রানের আসার সম্ভাবনা থাকবে তখন রান নিবে। এদিকে বাকিরা বুঝে যায়, সেজন্য সবাই বাউন্ডারিতে এসে দাঁড়ায়। এইদিকে এটা কি হলো? সবাই বাউন্ডারি এসে দাঁড়ালো। 4 বা 6 কোনো কিছুই তো হবে না। সেটাই তো। কিন্তু ওরা তো নিয়ম অনুযায়ী দাঁড়িয়েছে, তাছাড়া নিয়মের বাইরে দাঁড়াতে তো পারবে না। সেটা ঠিক কথা। আচ্ছা, আমরা বিজয় হতে পারবো তো? আকাশের ওপর ভরসা আছে, ও একটা না একটা কিছু অবশ্যই করবে। এদিকে সবাই খেলা দেখতে থাকে। পরের বলে আকাশ 2 রান নেয়, কিন্তু 1-2 রান করে যে ম্যাচ ওরা হেরে যাবে তা বুঝতে পেরেছে। সেই জন্য ওকে যে বড় শট খেলতে হবে তা বুঝতে পেরেছে। সেজন্য পরের বলে 6 মারাতে গ্যালারি জুড়ে সবাই আনন্দ করতে থাকে। এদিকে বল যত যায় তত ওদের মনে ভয় কাজ করতে থাকে। এদিকে ওভার শেষ হতে থাকে। এখন বাকি আছে শুধু শেষ বল। শেষ বলে দরকার 4 রান। এদিকে সবাই খুব একটা টেনশনে আছে, কেননা আপনারা তো বুঝতে পারছেন কেন এরকমটা হচ্ছে। শেষ বলে 6 মারে, কিন্তু বাউন্ডারির কাছে এসে ক্যাচ হয়। সেজন্য আম্পায়ার রিভিউ নিয়ে দেখতে থাকে, কেননা ওনার সন্দেহ হচ্ছে এটা 6ও হতে পারে। সেজন্য খেলাটা ভালো করে দেখার পর বুঝতে পারে যে ক্যাচ ধরেছে সে বাউন্ডারির ভিতরে, তার পা চলে গিয়েছিল। তা দেখে আম্পায়ার ওটাকে 6 বলে ধরে নেয়। এতে আকাশের টিম জিতে যায়। এতে পুরো গ্যালারির লোক আনন্দ করতে থাকে। এইদিকে অনুষ্ঠানের বাকি কাজ শেষ করে আকাশ ট্রফি হাতে নিয়ে ইরার সামনে আসে, আর ইরা তো দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে, চুমু দেয় সবার সামনে। এদিকে ততক্ষণে মাঠের গ্যালারি খালি হতে থাকে। এরপর আকাশ আর ওর বাবা মা, সাথে ইরার বাবা মা আর ওর বান্ধবী সবাই ইরার বাবার কেবিনে আসে। সত্যি আকাশ, তুমি আজকে আমার মান রেখেছো। এভাবে বলবেন না স্যার। আজ আমি যেখানে এসেছি তার পিছনে পুরো অবদানই আপনার। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আজকে আমি যেখানে এসেছি তার পেছনে তোমার বাবার অবদান। উনি নিজের জমি বিক্রি করে আমাকে টাকা দিয়েছে বলে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আমি তোমার বাবার সাথে কথা বলে তোমার থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? আমি বলছি কি কথা। কথাটা হচ্ছে, আমার বাবা মা আর তোমার বাবা মার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে কিভাবে হলো তা আমাকে জানানো হয়নি, আর আমাদের বুঝতে দেওয়াও হয়নি। কিন্তু আমি জানতে পেরেছি, যখন আমি বাবা মার ড্রয়ার পরিষ্কার করেছিলাম তখন আমার চোখে পড়লো। সেই জন্য আমি তখন কাবির নামার ছবিও তুলে রেখেছি। এই কথাটা শুনে আকাশ তো অবাক হয়, সাথে বাকিরাও, কেননা এরা এত কিছু জানতে পেরেছে এই ভেবে। তাহলে তুমি সবকিছু আগে থেকে জানতে, সেজন্য এইগুলো করেছো? আকাশের এমন অবাক করার কথায় বাকিরা তো অবাক হয়, কিন্তু এরা একটু লজ্জা পায়। এই জন্যই তুই আকাশকে আমাদের সাথে মিশতে মানা করতি। তা এখন বল কোনগুলো? কিছু না, তোদের জানতে হবে না। আর আকাশ, তোমাকেও বলে রাখি, যদি কাউকে কিছু জানতে দিয়েছো তোমার খবর করে ছাড়বো বলে দিলাম, মনে রেখো। কথাটা বলে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হচ্ছে একজন অবহেলিত
ক্রিকেটারের গল্প।